ওয়ান শট চলন ও অঙ্গ চলনা বায়োলজিতে এই একটা অধ্যায় অনেক বেশি বড়, কিন্তু পড়া নাই। মাত্র 4 থেকে 5টা প্রশ্ন, যে 4 থেকে 5টা প্রশ্ন পড়লে সৃজনশীল 100% কমন, আর বাকিগুলো এমসিকিউ। তবে এমসিকিউর জন্য অধ্যায়টা ভালো গুরুত্বপূর্ণ। আর সৃজনশীল এই অধ্যায় থেকে আসে তোমার প্রায় প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসে, 2-1টা বছর মিস যায়, কিন্তু এখানে প্রশ্ন কম, অল্প সংখ্যক কিছু প্রশ্ন পড়লে এই অধ্যায়টা কাভার হয়ে যায়। এই জন্য এই অধ্যায়টাতে কিছু নাম আছে, কঠিন কঠিন নাম। তো তোমার প্রথম অবস্থায় তোমার আমি একটা সারণী পড়াবো, ওই সারণীটা তুমি যদি একটু কষ্ট করে মুখস্থ করতে পারো, আসলে এখানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। বায়োলজিতে যদি আমরা মনে করি 100% মুখস্থ, আসলে 20% মুখস্থ থাকে, 80% মুখস্থ থাকে না, সেটা বুঝ হলে নিজের মতো করে। তো এখন এই 20% মুখস্থর মধ্যে এইটা একটা জিনিস, এটা ভালো মুখস্থ করতে পারলে তোমার অ্যাডমিশন কাভার হবে, তোমার এমসিকিউ কাভার হবে, তোমার সৃজনশীল কাভার হবে, সব হবে। এখন যত কষ্টই হোক ওইটা তোমাকে 100% মুখস্থ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আসো, চলন ও অঙ্গ চলনা দ্বিতীয় পত্র। তাহলে আমরা শুরু করব দ্বিতীয় পত্র, চলন অঙ্গ চলনা। দেখো প্রশ্নগুলা। কঙ্কালতন্ত্রের কাজ, নবম দশম শ্রেণীতে পড়ছো কঙ্কালতন্ত্রের কাজ। কঙ্কালতন্ত্রের অস্থিসমূহ, এই অস্থিসমূহের যে 4টা দিব না ভাই, এই 4টাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি কষ্ট হবে, তবু মুখস্থ করতে হবে। চিত্রসহ আদর্শ কশেরকার গঠন, এটা অনেকবার আসছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, খুবই ইম্পর্টেন্ট। এই যেটা স্টার দিয়ে দিলাম, যতই কষ্ট হোক চিত্র আঁকবা আর এর গঠন শিখবা। তারপর অস্থির গঠন, এটা একটা প্রশ্ন। তরুণাস্থির গঠন ও প্রকারভেদ, এটা একটা প্রশ্ন। অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য, অস্থিক অনস্থিক ও হৃৎপেশির গঠন ও তুলনা পার্থক্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা 2 নম্বর দেওয়া আসে, 4 নম্বর দেওয়া আসে, এটা একটা গুরুত্বপূর্ণ। হাঁটুর সঞ্চালনে বা পায়ের সঞ্চালনে পেশি এবং অস্থির ভূমিকা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর এই যে তোমার অস্থিভঙ্গ যে রোগগুলো আর কি, প্রাথমিক চিকিৎসা 3-4 পড়ে আসছো এই প্রশ্নগুলো, তাহলে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার আসছে। তাই বলে অন্য প্রশ্ন তুমি বাদ দিবা তা কিন্তু না, সকল প্রশ্ন পড়তে হবে। এই 10টা প্রশ্ন পড়লে তোমার 100% সৃজনশীল এখান থেকে কমন। আর তোমাদের তো মনে করো যে নাই, এই যে তোমার 9টা বা 10টা অধ্যায় না, মানে 8টা অধ্যায়। 8টা অধ্যায় মানে কি 8টা সৃজনশীল এখান থেকে করতে হবে, তাহলে একটা অধ্যায় বাদ দেওয়ার কোনো অবকাশ নাই। যেহেতু একটা অধ্যায় তোমাদের পক্ষে বাদ দেওয়া সম্ভব না, কারণ 8টা অধ্যায় থেকে 8টা অধ্যায় সৃজনশীল করবি, তাই এই অধ্যায় তুমি বাদ দিবা কেন? তাহলে যেহেতু পড়া কম, অল্প পড়া, ছোটো ছোটো পড়া পড়লে আর কয়েকটা নাম মুখস্থ করলে যেহেতু পারা যায়, তাহলে বাদ দেওয়ার দরকার কি? আসো শিখে নিই। তাহলে প্রথমে আমি কঙ্কালতন্ত্র নিয়ে কথা বলবো। দেখো কঙ্কাল, কালি চেঞ্জ করি, কঙ্কালতন্ত্র। তো কঙ্কালতন্ত্র পড়ার আগে প্রথমে আমাদের জানতে হবে কঙ্কাল কি। কঙ্কাল এটা আমাদের ভ্রূণীয় যে 3টা স্তর, এন্ডোডার্ম, মেসোডার্ম এবং এক্টোডার্ম, এই 3টা স্তরের মধ্যে মেসোডার্ম থেকে এই কঙ্কালের উৎপত্তি। তারপর এই কঙ্কাল 4 প্রকার প্রাণীকলা আছে, এর মধ্যে যোজক কলা দ্বারা কঙ্কাল গঠিত। তারপর কঙ্কাল কি কাজ করে? কঙ্কাল দেহেও কাঠামো তৈরি করে, একটা বিল্ডিংয়ের জন্য যেমন রড কাঠামো তৈরি করে, ঠিক তেমনি একটা মানব দেহ বা একটা জীব প্রাণী দেহ তৈরি করার জন্য এই কঙ্কাল কাঠামো তৈরি করে। তাহলে কঙ্কালের কাজ একটা হলো দেহ কাঠামো তৈরি করা, তারপর কি ভার বহন করা। আমাদের শরীরের যত মাংস আছে সকল মাংসর ভার বহন করে এই কঙ্কাল। তারপর তোমার কি করে? অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলার করে সুরক্ষা দেয়। তাহলে এই কথাগুলোর সমন্বয়ে এখন আমরা কঙ্কালের সংজ্ঞা দিব। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন, যোজক কলা নির্মিত, যে সকল অঙ্গ দেহ কাঠামো তৈরি করে, দেহের ভার বহন করে এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করে, তাদেরকে কঙ্কাল বলে। আর দেহে যত প্রকার কঙ্কাল আছে সকল প্রকার কঙ্কালকে একত্রে কঙ্কাল তন্ত্র বলে। তো
আবারও বলি, তুমি কঙ্কালের সংজ্ঞা এবং কঙ্কালতন্ত্রের সংজ্ঞা একইভাবে দিতে পারবে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন যোজক কলা দ্বারা তৈরি, যা দেহের ভার বহন করে, দেহ কাঠামো তৈরি করে এবং অভ্যন্তরীণ অঙ্গাদি রক্ষা করে, তাদেরকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে কঙ্কালতন্ত্রের সংজ্ঞা শেষ। এখন আসো যে কঙ্কালতন্ত্রের উপাদান, কঙ্কালতন্ত্র কী কী নিয়ে গঠিত। কঙ্কালতন্ত্র গঠিত অস্থি নিয়ে, অস্থি, তারপর তরুণাস্থি, তরুণাস্থি, তারপর টেন্ডন, তারপর লিগামেন্ট, তারপর অস্থিসন্ধি। এই 5টা অংশ নিয়ে মানুষের কঙ্কালতন্ত্র গঠিত। প্রথমে তাহলে আমরা কঙ্কালতন্ত্রের সংজ্ঞা দিছি, তারপর এখন কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত? অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি, এই 5টা অংশ নিয়ে তোমার কঙ্কালতন্ত্র গঠিত। এরপর আসো কঙ্কালতন্ত্রের প্রকারভেদ। কঙ্কালতন্ত্র 3 প্রকার। একটা হলো যে তোমার মানে কঙ্কাল 3 প্রকার হয়। একটা হলো বহিঃকঙ্কাল, দুই নম্বর হলো অন্তকঙ্কাল, তিন নম্বর হলো স্প্যানিক কঙ্কাল। তাহলে কঙ্কালের প্রকারভেদের মধ্যে আমরা দেখলাম কঙ্কাল হলো 3 প্রকার, বহিঃকঙ্কাল, অন্তকঙ্কাল, স্প্যানিক কঙ্কাল। তাহলে বহিঃকঙ্কাল কি? যে সকল কঙ্কাল ত্বক উদ্ভূত অর্থাৎ ত্বক থেকে উৎপন্ন হয়, যেমন চুল, নখ, দাঁত, এরা হলো বহিঃকঙ্কাল। তারপরে কি? অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল কি? দেহের অভ্যন্তরে যে কঙ্কাল আছে তা হলো অন্তকঙ্কাল। আর স্প্যানিক কঙ্কাল, স্প্যানিক কঙ্কাল কি? যে সকল কঙ্কাল শুধুমাত্র তরুণাস্থি দ্বারা গঠিত, যেমন ধরো শ্বাসনালী, এটা শুধুমাত্র তরুণাস্থি দ্বারা গঠিত, এটা হলো স্প্যানিক কঙ্কালের উদাহরণ। তাহলে এই পৃষ্ঠার মধ্যে যে পড়ানো হয়েছে সেটা হলো কঙ্কালতন্ত্রের সংজ্ঞা, কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ। তাহলে বহিঃকঙ্কাল, অন্তকঙ্কাল, স্প্যানিক কঙ্কাল উদাহরণসহ ইহা গুরুত্বপূর্ণ। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হলো যে তোমার অন্তকঙ্কাল, এই অংশটা ভালো করে শিখতে হবে। মানুষের অন্তকঙ্কাল, মানুষের যে অন্তকঙ্কাল আছে সেই অন্তকঙ্কালের কিছু কাজ আবার আমরা জেনে নিই। অন্তকঙ্কালের কাজের মধ্যে কয়েকটা ভাগ আছে, সেটা হলো একটা হলো যান্ত্রিক কাজ আর একটা হলো শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজের মধ্যে কি করে? দেহ কাঠামো তৈরি করে মানুষের। তাহলে কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে দেখো, কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে কঙ্কালতন্ত্রের কাজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট করো। কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে একটা কাজ হলো দেহ কাঠামো তৈরি করা। দেহ কাঠামো বিষয়টা কি তা আমি কিন্তু একটু আগেই বললাম। তারপর কি? দেহের ভার বহন। আমার শরীরে যত মাংস আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গের ভার বহন করে এই কঙ্কালতন্ত্র। তারপর তারা কি করে? তারপর তারা দেহের অভ্যন্তরীণ যে অঙ্গাদি আছে এই অভ্যন্তরীণ অঙ্গাদির রক্ষণাবেক্ষণ করে। যেমন ধরো আমাদের ভিতরে তোমার আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, এগুলাকে তোমার হৃৎপিণ্ড যে ফুসফুস আছে এগুলাকে রক্ষা করে এই কঙ্কাল, বুকের খাঁচাগুলা। তাহলে বুকের খাঁচা যদি না থাকতো, যখন বন্ধু বান্ধবদের সাথে কোলাকুলি করতা, তখন বন্ধু বান্ধবদের সাথে যখন কোলাকুলি করতা তখন এই ফুসফুস, হৃৎপিণ্ড বন্ধু বান্ধবদের চাপে তোমার ভেঙে যেত বা গলে যেত। এখন কিন্তু তা হয় না, কারণ আমার এই বুকের খাঁচাটা, এই বুকের খাঁচার ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাকে রক্ষা করতেছে। তারপরে কঙ্কালতন্ত্র কী কাজ করে? কঙ্কালতন্ত্র চলনে সাহায্য করে। এই যে আমরা যে এক স্থান থেকে অন্য স্থানে যাই হেঁটে হেঁটে, এটা কঙ্কালতন্ত্র সাহায্য করে। আমরা যে হাত পা নাড়াচাড়া করি, এটা তোমার কঙ্কালতন্ত্র সাহায্য করে। তাহলে এগুলা হলো কি? চলনে সাহায্য করে এই কঙ্কালতন্ত্র। তারপরে শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি? শারীরবৃত্তীয় কাজের মধ্যে হলো তোমার কঙ্কালতন্ত্র মানুষের রক্তকণিকা উৎপন্ন করে। আমরা জানি হাড়ের লাল অস্থিমজ্জা থেকে
তোমার রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে এই রক্তকণিকা উৎপাদনের মতো জরুরি কাজটা কে করে? কঙ্কালতন্ত্র করে। কঙ্কালতন্ত্র বিভিন্ন প্রকার খনিজ লবণ সংরক্ষণ করে। তাহলে এটার একটা শারীরবৃত্তীয় কাজ যে কঙ্কালতন্ত্রের ভিতরে অনেক খনিজ লবণ সংরক্ষিত হয়। তারপর কঙ্কালতন্ত্রের ভিতরে এন্ডোএপিথেলিয়াল অংশে কিছু কোষ থাকে যারা কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে শারীরবৃত্তীয় আর একটা কাজের মধ্যে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে কাজের মধ্যে এই 7টা পয়েন্ট, এখানে 6টা লেখা আর একটা বলছি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই 7টা পয়েন্ট দিয়ে এক লাইন করে যদি বর্ণনা দাও তাহলে 4 নম্বর দিয়ে এই কঙ্কালতন্ত্রের কাজ আসে, তার উত্তর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, কোনো ঝামেলা নাই, শেষ। এখন এই অন্তকঙ্কালের প্রকারভেদ। অন্তকঙ্কাল প্রধানত 2 প্রকার, একটা হইল অক্ষীয় আর একটা হইল উপাঙ্গীয়। তাহলে অন্তকঙ্কাল কয় প্রকার? 2 প্রকার, একটা অক্ষীয় আর একটা কি? উপাঙ্গীয়। অক্ষীয় কি? এই দেহ অক্ষ বরাবর যে কঙ্কাল আছে সেটা হলো অক্ষীয়, আর দেহ অক্ষের বাইরে যে হাত, এই হাতগুলো হলো কি? উপাঙ্গীয়। তা পাগুলো হলো কি? উপাঙ্গীয়। তাহলে আমাদের দেহে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অন্তকঙ্কালের সংখ্যা হলো 206টি। এটা জন্মের সময় প্রায় 300-র কাছাকাছি থাকে, পরবর্তীতে এই কঙ্কালের সংখ্যা হ্রাস পেয়ে 206-এ রূপান্তরিত হয়। এই 206টি অন্তকঙ্কালের মধ্যে অক্ষীয় কঙ্কালের সংখ্যা হলো 80 আর উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হলো 126। এই সংখ্যাগুলা এমসিকিউর জন্য জানা খুবই জরুরি। এখন এই অন্তকঙ্কাল এর যে 206টা অন্তকঙ্কাল আছে, এই 206টা অন্তকঙ্কালের নাম শিখতে হবে, তারপর এদের সংখ্যা শিখতে হবে, এদের অবস্থান শিখতে হবে। আর এটা কোথা থেকে শিখব? এই যে একটা সারণী নিয়ে আসলাম, এই সারণী থেকে শিখব, পরিণত মানব কঙ্কালের অস্থিসমূহ। তাহলে দেখো, আমাদের কঙ্কালতন্ত্রকে প্রধানত কয়টা ভাগ করছি? অক্ষীয় এবং উপাঙ্গীয়। অক্ষীয় সংখ্যা 80 আর উপাঙ্গীয়র সংখ্যা হলো তোমার 126। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে কারা কারা থাকবে? অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখা যায় যে অক্ষীয় কঙ্কালের মধ্যে কে আছে? করটি, করটি। তারপর অক্ষীয় কঙ্কালের মধ্যে কে আছে? মেরুদণ্ড, মেরুদণ্ড। তারপর অক্ষীয় কঙ্কালের মধ্যে কে আছে? বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর। তারপর তাহলে এই তিনটা অংশ নিয়ে আমাদের অক্ষীয় কঙ্কাল গঠিত। তাহলে অক্ষীয় কঙ্কালের অংশ করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। এখন করটিকে আবার 3টি অংশে ভাগ করা হয়েছে। তাহলে অক্ষীয় কঙ্কাল 3টি অংশে বিভক্ত, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। আর করটিকে আবার 3টা অংশে ভাগ করা হয়েছে, 1 করটিকা, 2 মুখমণ্ডলীয় অস্থি, 3 কর্ণস্থি, 4টা অংশ, আর একটা হলো হাইওয়েড। তাহলে করটি মোট কয়টি? করটি হলো 4টি অংশে বিভক্ত। একটা হলো করটিকা, এটা শুধু মাথার খুলি। তারপর মুখমণ্ডলীয় অস্থি, এই যে মুখের মধ্যে এখানে মুখমণ্ডলীয়। আর একটা আছে কি? কর্ণাস্থি, কানের ভিতরে। আর একটা হাইওয়েড, এই গলার এখানে। এই 4 প্রকারের অস্থি নিয়ে তোমার কি? করটি গঠিত, যেখানে মোট সংখ্যা 29টি, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তোমার হলো যে এই করটির মোট কয়টা অংশ? 4টা অংশের মধ্যে আছে কি? করটি, করটিকা, করটিকা হলো 8টি, মুখমণ্ডলীয় অস্থি হলো 4টি, কর্ণাস্থি হলো 6টি, আর হলো হাইওয়েড হলো 1টি। এর মধ্যে করটিতে আবার কয় রকমের অস্থি আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে করটিকার মোট অস্থির সংখ্যা 8টা। আর কয় প্রকারের? 6 প্রকারের। 6 প্রকারের মোট 8টা অস্থি। এগুলোর নাম কি? প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, তারপরে হলো কি? ফ্রন্টাল, স্ফিনয়েড, অ্যাথময়েড। এই হলো 6 প্রকারের তোমার হলো যে করটিকা অস্থি। এর মধ্যে শুধুমাত্র তোমার টেম্পোরাল এবং প্যারাইটাল এরা হলো 2টা করে, আর বাকিগুলো হলো সিঙ্গেল। এগুলা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তারপরে আসো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি হলো মোট 8টা। এই 8টা মানে মুখমণ্ডলীয় অস্থি হলো 14টা। আর কয় প্রকারের অস্থি? 8 প্রকারের অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থির প্রকার হলো 8টি আর সংখ্যা হলো 14টি। এখন প্রকারের মধ্যে কে আছে? ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে। তারপর কে আছে? তারপর আছে তোমার হলো যে জাইগোমেটিক, এই যে এটা জাইগোমেটিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক। তারপর তোমার
এই যে তোমার নাকের ভিতরে আছে তোমার যে নাকের ভিতরে নাসাল অস্থি, তারপর নাকের আরেকটু ভিতরে আছে ল্যাক্রিমাল অস্থি, তারপর ইনফেরিয়র নাসাল কক্কা, তারপর ভোমার, তারপর প্লেটেন অস্থি। এই হলো 8 রকমের অস্থি। এই 8 রকম অস্থির মধ্যে 2টা অস্থি শুধুমাত্র সিঙ্গেল, একটা হলো ম্যান্ডিবল সিঙ্গেল আর একটা হলো ভোমার সিঙ্গেল, আর সবগুলো জোড়া জোড়া। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে কার সংখ্যা কতগুলো। আর কর্ণাস্থি হলো 3টা, মেলিয়াস, ইনকাস, স্টিপিস, সবগুলো জোড়া জোড়া, আর হাইওয়েট একটি অস্থি। তারপরে এখন আসে হলো অক্ষীয় 3টা অংশের মধ্যে প্রথমটা ছিল করটি, সেটা শেষ। এখন হলো মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের মধ্যে মোট 5 রকমের কশেরুকা আছে। মেরুদণ্ড অস্থি মেরুদণ্ড কশেরুকা দ্বারা গঠিত। আর মেরুদণ্ডের মধ্যে 5 রকমের কশেরুকা আছে। 5 রকমের কশেরুকার মধ্যে প্রথমে ঘাড়ের মধ্যে যেগুলো আছে গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা, যার সংখ্যা 7টি। পিঠের মধ্যে যে সকল কশেরুকা আছে তাদের নাম থোরাসিক কশেরুকা, যার সংখ্যা 12টি। তারপর লাম্বার কশেরুকা, এই যে পেটের পিছনে কোমরে যে কশেরুকাগুলো আছে তার নাম হলো লাম্বার কশেরুকা। এর নিচে হলো স্যাক্রাম, তার নিচে হলো কক্কিস। সার্ভাইকাল 7টি, থোরাসিক হলো যে তোমার 12টি, 7 আর 12 19, লাম্বার কশেরুকা 5 24, স্যাক্রাম ছোটোকালে থাকে 5টি, বড় হইলে হয় 1টি, 5টি মিলে 1টি হয়ে যায়। কক্কিস ছোটোবেলায় থাকে 4টি, বড় হইলে হয়ে যায় 1টি, 4টি অস্থি মিলে 1টি হয়ে যায়। তাহলে এই মোট হলো মেরুদণ্ডের অস্থি হলো 26টা। তাহলে মুখে ছিল কতগুলা? মুখে ছিল মানে মুখে ওটা না তো করটি ছিল 29টা, আর এগুলো হলো 26টা। তাহলে গেল তো কয়টা? 55টা। এরপরে আসো যে এরপরে তোমার যেটা আসবে মেরুদণ্ডের পরে সেটা হলো বক্ষপিঞ্জর। তাহলে অক্ষীয় যে কঙ্কাল আছে, অক্ষীয় কঙ্কালের মধ্যে 2টা অংশ শেষ। এখন তৃতীয় অংশ, সেটা হলো কি বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে 2 রকমের অস্থি, মোট 25টা। একটা স্টার্নাম আর একটা পর্শুকা। স্টার্নামের সংখ্যা হলো 1টা, আর পর্শুকা হলো 12 12 24টা। এই পাশে 12টা, এই পাশে 12টা, মোট 24টা। এই 1 আর 12 25। তাহলে 55 আর 25 মিলে কত হইলো? 80। এই হলো তোমার অক্ষীয় কঙ্কালের 80টির হিসাব। এখন আসে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল হলো 4 রকম। একটা হলো হাতের, আরগুলো হলো পায়ের, আর একটা হলো যে তোমার বক্ষ অস্থি চক্র, আর একটা হলো শ্রোণী অস্থি চক্র। তাহলে দেখো হাতেরগুলা দেখি আমরা। হাতের মধ্যে 1 2 3 4 5 6 রকমের অস্থি আছে। হিউমেরাস, এই যে এখানে থাকে হিউমেরাস, এখানে 2টা হাড় আছে, রেডিয়াস, আলনা। তারপরে এই কবজির মধ্যে তোমার হলো যে এই হাতে 8টা, এই হাতে 8টা, মোট হলো কয়টা? 16টা। এদের নাম হলো কার্পাল। আর এইখানে তোমার মেটাকার্পাল থাকে, এইখানে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট হলো 10টা মেটাকার্পাল। তারপরে হলো আঙ্গুলের অস্থি, এগুলো বলা হয় ফ্যালাঞ্জেস। এগুলোর সংখ্যা এই হাতে 14, এই হাতে 14, মোট হলো 28টা। এই হলো যে তোমার 60টা মোট অস্থি কোথায় পাওয়া যাবে? হাতের মধ্যে পাওয়া যাবে। তারপরে আসো পায়ের মধ্যেও পাওয়া যাবে হলো 60টা। পায়ের ক্ষেত্রে এই যে এটা মানবদেহের সবচাইতে লম্বা হাড়, এটার নাম হলো কি? ফিমার। তো ফিমারের পরে এই যে গিরার যে হাড়টা আছে এটার নাম হলো পেটেলা। আর গিরার হাড়ের যে নিচে আছে সেটা মানে হাঁটুর হাড়ের যে নিচে যেগুলো আছে সেগুলো টিবিয়া, ফিবুলা। তারপরে হলো এইটার মতোই, তো এখানে ছিল কার্পাল, ওইখানে নাম হচ্ছে টার্সাল, মানে পায়ের যে কবজি, টার্সাল। তো এখানে টার্সালের সংখ্যা 7 7 14টি। এই পায়ে 7টা, এই পায়ে 7টা, 14টি। তারপরে মেটাটার্সাল হলো পায়ের তালুর অস্থি। পায়ের তালুর অস্থি এই পায়ে 5টা, এই পায়ে 5টা, এই হলো মোট 10টা। আর আঙ্গুলের অস্থি যথারীতি আগের মতোই 14 14 28টা। এই হলো যে তোমার এই পায়ের অস্থি, মোট হলো 60টা। তাহলে ফিমার 2 পায়ে 2টা, টিবিয়া 2 পায়ে 2টা, ফিবুলা 2 পায়ে 2টা, পেটেলা 2 পায়ে 2টা, টার্সাল 1 পায়ে 7টা, আর 1 পায়ে 7টা, 14টা। মেটাটার্সাল 1 পায়ে 5টা, আর 1 পায়ে 5টা, 10টা। ফ্যালাঞ্জেস 1 পায়ে 14টা, আর 1 পায়ে 14টা। এই হলো তোমার 28টা। এই হলো যে তোমার 60। তাহলে 60 60 120, হওয়ার কথা কত? 126। আরও 6টা বাকি আছে। এখন দেখো বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র হলো যে তোমার 4টি। বক্ষ অস্থি চক্র মানে কি? এই হাতটা একটা ক্লিপ, একটা আংটা দ্বারা এই বডির সাথে লাগানো থাকে, এটা হলো বক্ষ অস্থি চক্র। এই যে এখানে একটা মোটা হাড় আছে আমাদের, এই হাড়টার নাম ক্লেভিকল। আর পিছনে এই যে সিনার যে হাড়টা আছে এটার নাম স্ক্যাপুলা। এই ক্লেভিকল আর স্ক্যাপুলা ক্লিপের মতো এই হাত শরীরের সাথে যুক্ত করে রাখে। তাহলে এখানে কয়টা হাড় গেল? 2টা। একটার নাম ক্লেভিকল আর একটা নাম স্ক্যাপুলা। তাহলে এই পাশে 2টা আছে, আবার এই পাশে সেম 2টা আছে। তাহলে 2 2 কয়টা? 4টা। এই যে দেখো স্ক্যাপুলা 2টা, ক্লেভিকল 2টা। এরপরে শ্রোণী অস্থি চক্র, এটা পা আর বডির সাথে সংযোগ করে এই আংটাটা। তো শ্রোণী অস্থি চক্র আবার হলো যে তোমার 2টা। সেটা হলো কি? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এটা ছোটোবেলায় ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস 3টা আলাদা আলাদা থাকে, কিন্তু পরবর্তীতে এই পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস 3টা মিলে একটি, আবার এই পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে 3টা মিলে একটি। এই হলো মোট 2টি। তাহলে 4 আর 2 কত গেল? 6। এই হলো 126টা অস্থি। এই 126টা অস্থির সংখ্যা, অবস্থান, কাজ আপনার শিখতে হবে। না শিখলে এমসিকিউ পারবেন না, আর কষ্ট লাগলে কিচ্ছু করার নেই।
এখন দেখো মানুষের এই যে অবস্থানগতভাবে যেগুলো আমি দেখাই আসছিলাম সেগুলা দেখো, এই যে এইটা যে আছে, এটা যে আছে এটা পুরো এই অংশটুকু হলো যে তোমার করটি, আর এই যে এইটা হলো তোমার মেরুদণ্ড, আর এই যে ক্লিপ, এই যে এটা স্ক্যাপুলা, এটা ক্ল্যাভিকল, এই যে বক্ষস্থি চক্র, এই যে বক্ষস্থি চক্র, এই যে এটা হলো স্টারনাম, এই যে অংশটুকু স্টারনাম, আর এগুলো হলো পরশুকা, এই যে বুকের খাঁচারগুলা। তারপরে হলো যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলা, এই যে একটা হাড়, আবার এই পাশে ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলা, এই যে আর একটা হাড়। এখানে আছে ল্যাম্বার স্যাক্রাম এবং কোক্কিস, এই যে এখান থেকে এটুকু কোক্কিস, আর এটা হলো এই যে মোটা চ্যাপ্টা এই অংশটা হলো স্যাক্রাম। আর এইখানকার হয়েছিল তোমার চরণীয় অস্থিচক্রের পর এই যে লম্বা হাড়, এটা হলো ফিমার, আর এই যে গিরার এই যে আংটাটুকু টুপিটুকু এটা হলো প্যাটেলা। এই যে তোমার হলো যে বড় অস্থিটা হলো টিবিয়া, ছোট অস্থিটা হলো ফিবুলা, তারপর হলো কবজি, তারপর তালু, তারপর আঙ্গুল। এর আগে আমরা অস্থিগুলার মধ্যে দুইটা অস্থির গঠন এই পর্যন্ত পরীক্ষার মধ্যে আসছে, একটা হলো বক্ষ পিঞ্জরের গঠন, আর একটা হলো আদর্শ কশেরুকার গঠন। যেহেতু যেগুলো পরীক্ষায় আসছে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি ধারণা দিয়েছি, বাকি অংশ একটু দাগায় দাগায় এমসিকিউ পড়তে হবে। যেগুলো বোল্ড করে লেখা আছে বইয়ের মধ্যে ওর নিচে দাগ দিবা, দাগ দিয়ে একটু দাগায় দাগায় পড়বা, তাহলে এমসিকিউ কাভার হবে। ওগুলো সৃজনশীলে কখনো আসবে না। তাহলে সৃজনশীলে আসার মতো যে অংশগুলো আছে সেটা হলো যে তোমার বক্ষ পিঞ্জর। তাহলে বক্ষ পিঞ্জরের মধ্যে বক্ষ পিঞ্জরের মধ্যে দুই প্রকারের অস্থি আছে, একটার নাম স্টারনাম আর একটার নাম হইল তোমার পরশুকা। স্টারনাম, পরশুকা। স্টারনাম তোমার তিনটি অংশ নিয়ে গঠিত। তোমার হলো যে এরকম সিস্টেমের স্টারনামটা থাকবে, এটাকে তোমার ম্যানোব্রিয়াম বলে, তিন কোণাকার, আর এটাকে বলে হয় দেহ। আর নিচে এই যে কাটার মতো একটা অংশ বাড়ানো থাকে, এর নাম জিফ এট প্রসেস। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসছে, জিফ এট প্রসেস কোথায় পাওয়া যায়? তাহলে এটা পাওয়া যাবে কোথায়? স্টারনামে। আর পরশুকা সংখ্যা থাকবে এই পাশে 12টা, এই পাশে 12টা, মোট হলো কয়টা? 24টা। তো এই পরশুকার এক প্রান্ত মেরুদণ্ডের যে থোরাসিক কশেরুকা আছে, থোরাসিক কশেরুকা মানে পৃষ্ঠদেশীয় কশেরুকা, এই কশেরুকার সাথে যুক্ত থাকে, আর এক প্রান্ত আমাদের স্টারনামের সাথে যুক্ত থাকে। এখন এই যুক্ততার উপর ভিত্তি করে পরশুকাগুলোর কতগুলো ভাগ করা আছে, সেটা একটা হলো কি প্রকৃত পরশুকা, তারপর অপ্রকৃত পরশুকা, তারপর হলো যে তোমার ভাসমান পরশুকা। তাহলে প্রকৃত, অপ্রকৃত আর কি ভাসমান পরশুকা। 1 থেকে 7 পর্যন্ত যে পরশুকা, উপর থেকে 1 থেকে 7 পর্যন্ত যে পরশুকা, এগুলারে বলা হয় প্রকৃত পরশুকা, কারণ এগুলার এক প্রান্ত থোরাসিক কশেরুকার সাথে আর এক প্রান্ত স্টারনামের সাথে যুক্ত থাকে। আর অপ্রকৃত পরশুকা বলা হয় 8, 9, 10। এখানে লিখি 1 থেকে 7, এটা হলো প্রকৃত পরশুকা। অপ্রকৃত হলো 8, 9 এবং 10 নম্বর যে পরশুকা, এটা হলো অপ্রকৃত। আর 11 আর 12 এই দুইটা হলো ভাসমান পরশুকা। তাহলে অপ্রকৃত পরশুকা যেটা আছে 8, 9, 10, একে অপ্রকৃত বলার কারণ হলো এদের তিনটার উৎপত্তি তোমার কোথায় থাকে? ওই থোরাসিক কশেরুকা থেকেই উৎপন্ন হয়ে আসে, কিন্তু এরা স্টারনামের সাথে যুক্ত হওয়ার সময় 8, 9, 10 এই তিনটার মাথা একত্রে মিলিত হয়ে তারপর তারা স্টারনামের সাথে যুক্ত হয়। বুঝতে পারছো? এই যে আমরা যদি চিত্রের মধ্যে যাই, এই যে এখানে দেখো, এই যে তোমার 8 নাম্বার, 9 নম্বর, 10 নম্বর এই তিনটার মাথায় একত্রিত হয়ে এই যে স্টারনামের সাথে যুক্ত হয়েছে। এই জন্য তোমার মনে করে এদেরকে কি বলে? অপ্রকৃত পরশুকা। আর ভাসমান পরশুকা হলো, ভাসমান পরশুকার ক্ষেত্রে দেখো এই যে দুইটা পরশুকা, 11 নম্বর পরশুকা এই যে একটা, আর এই যে 12 নম্বর পরশুকা একটা, এই দুইটা পরশুকা তোমার এর সাথে যুক্ত হয় নাই, স্টারনামের সাথে যুক্ত হয় নাই। এই দুইটা পরশুকাকে বলা হয় কি? ভাসমান পরশুকা। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন একটা আদর্শ কশেরুকার গঠন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমাদের মেরুদণ্ড সম্পর্কে জানতে হবে। আমাদের তোমার
করটিকা যেটা আছে, এই যে মাথার যে খুলি, এই করটিকার নিচে এখানে একটা গর্ত আছে। সেই গর্তে প্রথম যে হাড় পাওয়া যাবে তার নাম হলো অ্যাটলাস। এইখান থেকে সর্বশেষ হাড় কোক্কিস। এই অ্যাটলাস থেকে কোক্কিস পর্যন্ত লম্বা যে স্থিতিস্থাপক দণ্ড আছে সেটা হলো মেরুদণ্ড, যা অনেকগুলা কশেরুকার সমন্বয়ে গঠিত। তাহলে মেরুদণ্ড কি? মেরুদণ্ড হলো অ্যাটলাস থেকে কোক্কিস পর্যন্ত লম্বা বা বিস্তৃত, যা কতগুলা কশেরুকার সমন্বয়ে গঠিত, তার নাম হলো মেরুদণ্ড। এর নাম হলো স্পাইন। শির দ্বারা বিভিন্ন নামে একে চিহ্নিত করা যায়। তো পুরুষ মানুষের মেরুদণ্ড তুলনামূলকভাবে একটু বড় হয়, স্ত্রী মানুষের মেরুদণ্ড তুলনামূলকভাবে একটু ছোট হয়। তাহলে এই মেরুদণ্ড কি দ্বারা গঠিত? এই মেরুদণ্ড গঠিত হলো দ্বারা, কশেরুকা দ্বারা। সেই কশেরুকা কতগুলা, কত সংখ্যা কতগুলা, এগুলা কিন্তু আমরা A to Z জানি আসছি এর আগে। এখন শুধু আমরা পড়ব একটা আদর্শ কশেরুকার গঠন। একটা আদর্শ কশেরুকা বলতে কাকে বোঝানো হয়? থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকার কোনগুলা? যেগুলা মধ্য অঞ্চলে থাকে। অর্থাৎ থোরাসিক কশেরুকা কত তোমার হলো 12টা আছে। এর মধ্যে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই 3টা কশেরুকা সাধারণত তোমার নামে আদর্শ কশেরুকা নামে পরিচিত। তাহলে তোমার এই একটা আদর্শ কশেরুকার গঠন নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করতেছি খুবই সংক্ষিপ্তভাবে। তো একটা আদর্শ কশেরুকার কয়েকটি অংশ থাকে। 1 নম্বর হলো ভার্টিবাল বডি। দেখো এই যে আমি যে হেডিংটা লিখলাম না, এই তুমিও এখন হেডিংটা লিখে ফেলো, ভার্টিবাল বডি। ভার্টিবাল বডি। এখন আমি বর্ণনা দিব, এই বর্ণনাও সাথে সাথে লিখে ফেলবা, বইয়ের ভাষার সাথে মিলানোর দরকার নাই, খুব কঠিন ভাষা। এখন তুমি আমার কথা শুনে আমার ভাষাটা কপি করে একটু নোট করে ফেলো, তারপর দেখো তোমার মুখস্থ করতে 3 মিনিট সময় লাগবে। এইটা যদি তোমার ভার্টিবাল বডি হয় তাহলে দেখো এই ভার্টিবাল বডিটা দেখতে কেমন, প্রায় ডিম্বাকার, এবং এটা সবচাইতে স্থূল। স্থূল মানে মোটা এবং স্ফীত অংশ। তাহলে মেরুদণ্ড মানে কশেরুকার মধ্যে তোমার ডিম্বাকার অংশ, ডিম্বাকার যে অংশ এবং স্থূল মানে মোটা অংশ, স্ফীত অংশ, সেটার নাম হলো কি? ভার্টিবাল বডি। এই ভার্টিবাল বডি এটা কশেরুকার সম্মুখ স্থান, অর্থাৎ একটা কশেরুকার যে সম্মুখ অংশটা, এই সম্মুখ অংশটাই হলো কি? ভার্টিবাল বডি। তাহলে ভার্টিবাল বডির বর্ণনার মধ্যে লিখবা একটি কশেরুকার সম্মুখের স্থান যাহা দেখতে ডিম্বাকার, তারপর স্থূল, স্ফীত, চ্যাপ্টা অস্থি দ্বারা গঠিত যে অংশটা থাকে তার নাম হলো ভার্টিবাল বডি। 1 লাইনের বর্ণনা শেষ। প্রত্যেকটা ভার্টিবাল বডির মাঝখানে একটা ভার্টিবাল বডি আর একটা ভার্টিবাল বডি, 2 ভার্টিবাল বডির মাঝখানে সিমফাইসিস নামক তরুণাস্থির পর্দা থাকে, কারণ 2টা অস্থি যেন ঘষাঘষি করে ক্ষয় না হয়ে যায়। তাহলে ভার্টিবাল বডি গেল। এরপরে আমরা পড়ব ভার্টিবাল আর্টস, দ্বিতীয় অংশ, ভার্টিবাল আর্টস। দেখো চিত্রের মধ্যে আর্টস মানে বাঁকানো অংশ। এই যে এটা তো তোমার ভার্টিবাল বডি, এই যে ভার্টিবাল বডির পিছনে, এটা কিন্তু পিছনে, যদিও মনে হইতেছে উপরে, আসলে উপরে না, এটা বোঝানোর জন্য উপরে রাখা হয়েছে। এটা আসলে এই ভার্টিবাল বডির পিছনের দিকে আছে। তাহলে এই ভার্টিবাল বডির পিছনের এই যে বাঁকানো যে অংশটা দেখো, পুরার একটা যে গোল যে বাঁকানো অংশটা, এইটার নাম হলো ভার্টিবাল আর্টস। তাহলে আমরা বলবো কি? ভার্টিবাল বডির পিছনের যে বাঁকানো অস্থি আছে, সেই বাঁকানো অস্থির নাম হলো কি? ভার্টিবাল আর্টস। তাহলে এটা শেষ হয়ে গেল। তারপরে এটার পরে আমরা পড়বো যেটা, সেটা হলো যে তোমার নিউরাল ছিদ্র। তাহলে আদর্শ কশেরুকার তৃতীয় অংশ হলো নিউরাল ছিদ্র। বইয়ের সাথে মিলানোর কোনো দরকার নাই, আমি যা পড়াইতেছি না এটা পড়বা, এটাই লিখবা আর এই চিত্র আঁকাইবা, 100% 3 এ 3 পাইবা, এত কিছু বলার দরকার নাই খোদাই। এখন দেখো নিউরাল ছিদ্র। তাহলে নিউরাল ছিদ্র হলো যেটা। তাহলে এই নিউরাল ছিদ্ররা কিভাবে তৈরি হয়েছে? এটা তো তোমার ভার্টিবাল আর্টস। তাহলে ভার্টিবাল আর্টস আর এই অংশটা বলে পেডিকল। তাহলে ভার্টিবাল আর্টস আর পেডিকল মিলিত হয়ে তোমার একটা গোলাকার ছিদ্র তৈরি করছে। সেই ছিদ্রের নাম হলো কি? নিউরাল ছিদ্র। নিউরাল ছিদ্রের ভিতর দিয়ে তোমার কি থাকে? নিউরাল ছিদ্রের ভিতর দিয়ে তোমার হলো যে সুষমাকাণ্ড ও রক্তনালীর প্রবেশ থাকে। তাহলে এই ছিদ্রের ভিতর দিয়ে তোমার কি থাকবে? সুষমাকাণ্ড, আর কি থাকবে? আর থাকবে হলো রক্তনালী। এই যে সুষমাকাণ্ড জিনিসটা হলো তোমার এই যে মুরগির গলা যখন খাও, এর ভিতর দেখবা সাদা সুতার মতো একটা অংশ আছে, ওইটাই হলো সুষমাকাণ্ড। আর এই সুষমাকাণ্ডটা মেরুদণ্ডের এই নিউরাল আর্টসের ভিতর দিয়ে ঢুকানো থাকে। কথা কি বোঝাইতে পারছি? টিউব।
নিউরাল টিউব বলে। এখন দেখো তাহলে এখন হলো নিউরাল ছিদ্র শেষ হয়ে গেল। নিউরাল ছিদ্রের আর একটা নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটা কিন্তু ক নম্বর পরীক্ষার মধ্যে আসে, ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ইন্টারভার্টিব্রাল ফোরামেন আর নিউরাল ছিদ্র একই কথা। তারপর 4 নম্বর এইটার মধ্যে কয়েকটা কাটা আছে। দেখো কি কি কাটা আছে, এই যে একটা কাটা, এই যে একটা কাটা, এই যে একটা কাটা, এই হলো 3টা কাটা। ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স মানে আড়াআড়ি, প্রসেস মানে কাটা, আড়াআড়ি কাটা। দেখো একটা কশেরুকার পিছনের দিকে তোমার আড়াআড়িভাবে 2টি লম্বালম্বি যে তোমার অস্থিখণ্ড আছে, এই যে একটা, এই যে একটা, তারা হলো কি ট্রান্সভার্স প্রসেস। তাহলে তোমার 3টি কাটার মধ্যে একটার নাম হলো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। তাহলে এটা একটা পয়েন্ট হবে। তারপর 5 নম্বর প্রসেস হলো যে তোমার আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস। তারপর হলো স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস। তাহলে দেখো আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস যেটা, এই যে ট্রান্সভার্স প্রসেস, তারপরে হলো এইটার প্রসেস নিয়ে আমরা বলবো, এটার নাম স্পাইনাস প্রসেস। এইটা একটা পেডিকল, আমি বলছি যে এটা ভার্টিব্রাল আর্টস, এই বাঁকানো অংশটা, এই বাঁকানো অংশটাও ভার্টিব্রাল আর্টস, আর উপরে এই অস্থিখণ্ড আর এই অস্থিখণ্ড হলো পেডিকল। এই 2টা পেডিকল দেখো, এই যে পেডিকল, এই যে পেডিকল, 2টা পেডিকল একত্রিত হয়ে যে কাঁটাটা তৈরি করছে উপরের দিকে, খারাপ বড় কাঁটাটা যে তৈরি করছে, সেটা হলো যে তোমার কি, তোমার স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেস গেল, ট্রান্সভার্স প্রসেস গেল। এখন দেখো আর্টিকুলার প্রসেস কাকে বলে। এই স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, এই 2 প্রসেসের মাঝখানে 3টি কাটা, 1 2 3, এই 3টি কাটাকে তোমার বলা হয় কি আর্টিকুলার প্রসেস। এই পাশেও তাই, এই পাশেও 3টা আছে আর্টিকুলার প্রসেস। এই কতগুলো অংশ নিয়ে একটা মেরুদণ্ড গঠিত। তাহলে দেখো আমি মোট 6টা পয়েন্ট করছি, 6টা পয়েন্টে 6টা লাইন বলছি, সাথে এই চিত্রটা শো করছি। পরীক্ষার খাতায় চিত্রটা আঁকাবে আর 6টা পয়েন্ট লিখবে, 6টা পয়েন্টের সাথে 6টা লাইন বর্ণনা করবে, তাহলে তোমার 3 নাম্বার কাভার হয়ে যাবে, এর চেয়ে বেশি দরকার নাই। এখন আমরা পড়ব অস্থি। কঙ্কালতন্ত্র 5টি অংশ নিয়ে গঠিত, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট আর হলো অস্থি সন্ধি। টেন্ডন, লিগামেন্ট, অস্থি সন্ধি এগুলার বিস্তারিত বর্ণনা ছিল 9ম দশমে, আর অস্থি আর তরুণাস্থির বর্ণনা আসতেছে হলো একাদশে, দ্বাদশে। তাহলে অস্থির বর্ণনার মধ্যে দেখো খুবই সহজ করে দেব। অস্থির বর্ণনার মধ্যে, অস্থির বর্ণনার মধ্যে প্রথমে তুমি বলবা অস্থির আবরণ সম্পর্কে কথা। তার আগে তুমি বলে নেবা হলো অস্থির প্রকৃতির কথা। তাহলে প্রথম কথা হলো অস্থির প্রকৃতি। দেখো অস্থির গঠনটা আমি সহজ করে দিতেছি। তারপরে বলবে অস্থির আবরণ, তারপর তুমি বলবে অস্থির উপাদান, অস্থির উপাদান, অস্থির উপাদানের পরে তুমি দিবে অস্থির প্রকারভেদ। তাহলে অস্থির গঠনের বর্ণনা শেষ। তাহলে অস্থির গঠনে তুমি 4টা জিনিস উপস্থাপন করবে। একটা হলো অস্থির প্রকৃতি, অস্থির আবরণ, অস্থির উপাদান, অস্থির প্রকারভেদ। এখন দেখো এগুলো আমি সংক্ষেপে বর্ণনা করতেছি। অস্থির প্রকৃতি, অস্থি কি হয়, শক্ত হয়, শক্ত হওয়ার কারণে এরা ভঙ্গুর, নরম জিনিস ভাঙা যায় না, নরম জিনিস ছিঁড়া যায়, ভাঙা যায় না। তাহলে অস্থি হলো ভঙ্গুর, কারণ সে শক্ত। অস্থিতিস্থাপক, টানলে বড় হয় না, বুঝতে পারছো? তাহলে অস্থিতিস্থাপক। তাহলে অস্থির প্রকৃতি হলো অস্থি তুলনামূলকভাবে শক্ত এবং এটা কি ভঙ্গুর এবং এটা অস্থিতিস্থাপক। এটা হলো 1 নম্বর প্রকৃতি। তারপর 2 নম্বর, প্রত্যেকটা অস্থি একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, এর নাম পেরিঅস্টিয়াম আবরণ। এটা কিন্তু এমসিকিউতে আসে। তারপর অস্থির উপাদান কি? অস্থির উপাদান হলো 2 রকম, একটা হইল জৈব আর একটা হইল অজৈব। তাহলে একটা হলো জৈব আর একটা হলো কি অজৈব।
তাহলে জৈব পদার্থে অস্থিতে জৈব পদার্থের পরিমাণ হলো 40 ভাগ আর অজৈব পদার্থের পরিমাণ হলো 60 ভাগ। অজৈব পদার্থের পরিমাণ বেশি থাকার কারণে অস্থি শক্ত হয়। তোমার জৈব পদার্থের মধ্যে অস্থির মধ্যে তুমি যা পাইবা তার মধ্যে একটা পাইবা হলো কোলাজেন তন্তু, এটা এক প্রকার কিন্তু প্রোটিন, কোলাজেন তন্তু। আর একটা প্রোটিন তুমি পাইবা জৈব পদার্থের মধ্যে, তার নাম অসেইন নামক প্রোটিন। এই দুইটা হলো অস্থির জৈব উপাদান। আর অজৈব উপাদানের মধ্যে আছে বিভিন্ন ধাতব লবণ, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম ফসফেট, তারপর তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম ফসফেট, এই জাতীয় ধাতব লবণ অস্থির মধ্যে থাকে। এই জাতীয় ধাতব লবণ অস্থির মধ্যে থাকে, যে কারণে অস্থি কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাহলে অস্থির গেল জৈব এবং অজৈব উপাদান। এখন আসে অস্থির প্রকারভেদ। অস্থির দুই প্রকারের হয়, একটা হয় নিরেট অস্থি, আরেকটি হয় হলো স্পঞ্জি অস্থি। এখন নিরেট অস্থির, আমাদের শরীরে যতগুলো অস্থি থাকে সেই অস্থিগুলোর মধ্যে নিরেট অস্থির পরিমাণ হলো 80 ভাগ আর স্পঞ্জি অস্থির পরিমাণ হইল 20 ভাগ। দেখো, এটা আমাদের অস্থি, নিরেট অস্থি। এই দুইটা চিত্র নিরেট অস্থির ক্ষেত্রে ব্যবহার হবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। তাহলে অস্থির চারপাশে আবরণ থাকবে যার নাম পেরিওস্টিয়াম। তারপরে নিরেট অস্থির বর্ণনার মধ্যে আমি যাই। নিরেট অস্থিগুলা কত ভাগ থাকে, শতকরা 80 ভাগ। এখন নিরেট অস্থির মধ্যে তোমার কেন্দ্রে, নিরেট অস্থির মধ্যে এরকম ছোট ছোট নালী থাকে, এই যেরকম নালী, ছোট ছোট নালী থাকে। এই নালীগুলোকে বলা হয় ভক্সম্যান নালী, আবিষ্কারকের নাম অনুসারে। এই নালীকে ঘিরে 5 থেকে 15টি এরকম বলয় থাকে। এই বলয়গুলোকে বলা হয় তোমার ল্যামেলা, ল্যামেলা বলা হয়। এই বলয়ের মাঝখানে এরকম গর্ত থাকে, এই গর্তগুলোকে বলা হয় ল্যাকুনা। একটা ল্যাকুনা আর একটা ল্যাকুনের সাথে সূক্ষ্ম সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত থাকে। এই সূক্ষ্ম সূক্ষ্ম নালীগুলোকে বলা হয় ক্যানালিকুলি, ক্যানালিকুলি। আর প্রত্যেকটা ল্যাকুনার ভিতরে থাকে অস্থিকোষ। 4 প্রকারের অস্থিকোষ হয় তোমার, প্রিজেনারেটর, তারপর তোমার অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এই 4 প্রকারের অস্থিকোষ থাকে। এই 4 প্রকারের অস্থিকোষগুলা এই ল্যাকুনার মধ্যে যুক্ত থাকে। আর এই সবগুলো অংশ নিয়ে তৈরি হয় হেবারশিয়ান তন্ত্র। হেবারশিয়ান তন্ত্র, সরি, এইখানকার নালীর নামটা আমার ভুল বলা হয়ে গেছে। এইখানটার নালীর নাম হলো, এই নালীটার নাম হলো যে তোমার হেবারশিয়ান নালী। হেবারশিয়ান নালী। তাহলে এই হেবারশিয়ান নালী, ল্যামেলা, ল্যাকুনা, ক্যানালিকুলি, এই প্রত্যেক এই সবগুলো অংশ নিয়ে তৈরি হয় হেবারশিয়ান তন্ত্র বা অস্টিওন। অস্টিওন বা হেবারশিয়ান তন্ত্র হলো নিরেট অস্থির গঠনগত ও কার্যকরী একক। তারপরে দেখো, একটা এই যে এটা হলো যে তোমার হেবারশিয়ান নালী, এই যে এটা হেবারশিয়ান নালী, একটা হেবারশিয়ান নালী, এই যে এটা হেবারশিয়ান নালী, একটা হেবারশিয়ান নালী আর একটা হেবারশিয়ান নালীর সাথে এরকম আড়াআড়ি একটা নালী দ্বারা যুক্ত থাকে। এই আড়াআড়ি নালীগুলোকে বলা হয় কি, ভক্সম্যান নালী। তারপরে অস্থির ভিতরে এরকম লাল পদার্থ থাকে যাদেরকে অস্থিমজ্জা বলে। অনেক সময় এটা সাদাও হতে পারে। যদি লাল বর্ণের এই পদার্থগুলো থাকে তবে তার নাম হবে লাল অস্থিমজ্জা, আর যদি সাদা থাকে তাহলে তাকে বলা হবে শ্বেত অস্থিমজ্জা। আর এই ফাঁকা জায়গাগুলো এই অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকার কারণে এগুলোকে নিরেট অস্থি বলা হয়, অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। তাহলে এটা হলো নিরেট অস্থির ঘটনা। এখন আসা হলো যে আমরা পড়ব স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি, আমি বলছিলাম অস্থি 2 প্রকার, একটা নিরেট আর একটা কি স্পঞ্জি। তাহলে নিরেট অস্থির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা পাইছি, সেটা হলো কি হেবারশিয়ান তন্ত্র বা অস্টিওন। এখন স্পঞ্জি অস্থিগুলোর পরিমাণ হলো 20 ভাগ, তবে এইখানে তোমার হেবারশিয়ান তন্ত্র নাই। তোমার নিরেট অস্থির গঠনগত কার্যকরী এককের নাম হেবারশিয়ান তন্ত্র, আর স্পঞ্জি অস্থির তোমার গঠনগত কার্যকরী এককের নাম হলো ট্রেবেকুলা। ট্রেবেকুলা।
স্পঞ্জি অস্থিগুলোর মধ্যে এটা মৌচাকের মতো তোমার হলো যে ওই ফোমের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত। এই ছিদ্রের ভিতরে কি বিভিন্ন ক্যালসিয়ামের লবণ থাকে। এই ছিদ্র ছিদ্র ফাঁকা ফাঁকা জায়গা থাকার কারণে এদেরকে স্পঞ্জি অস্থি বলে। তোমার পাখিদের সকল অস্থি স্পঞ্জি অস্থি, শিশুকালে বাচ্চাদের অস্থিও স্পঞ্জি থাকে, আস্তে আস্তে পরিণত হলে এগুলো নিরেট অস্থিতে রূপান্তরিত হয়। তাছাড়া অস্থির অগ্রভাগেও এই স্পঞ্জি অস্থি থাকে। তাহলে এটা গেল অস্থির গঠন এবং অস্থির প্রকারভেদ। তবে এই ট্র্যাবেকুলার মধ্যে তোমার নাই, হ্যাভারশিয়ান নালিটা নাই, ভক্সম্যান নালিটাও নাই। ট্র্যাবেকুলার মধ্যে তোমার ল্যামেলা থাকে, তারপর তোমার ল্যাকুনা থাকে, আর ল্যাকুনার ভিতরে অস্থি কোষগুলো থাকে, আর ল্যাকুনার সাথে ওই ক্যানালিকুলিগুলো থাকে। শুধুমাত্র থাকে নাকি হ্যাভারশিয়ান নালিটা থাকে না। এখন আসো আমরা পড়ব তরুণাস্থি। তরুণাস্থির ক্ষেত্রে সেই একই বর্ণনা, সেটা হলো কি তরুণাস্থির প্রকৃতি, তারপর তরুণাস্থির আবরণ, তারপর তরুণাস্থির তোমার উপাদান, তারপর তরুণাস্থির প্রকারভেদ। এই কতগুলো অংশ পড়লেই তরুণাস্থির গঠন তোমার সম্পন্ন হয়ে গেল। এখন দেখো, অস্থি ছিল কি শক্ত, এটা তুলনামূলকভাবে নরম। অস্থি ছিল কি ভঙ্গুর, এরা হলো অভঙ্গুর। অস্থি ছিল কি অস্থিতিস্থাপক, তরুণাস্থি হলো স্থিতিস্থাপক। তাহলে একই সাথে বৈশিষ্ট্য প্লাস 3টা পার্থক্য কমপ্লিট। তারপরে দেখো আবরণ, অস্থির আবরণের নাম ছিল পেরিওস্ট্রিয়াম, আর তরুণাস্থির আবরণের নাম হলো পেরিকন্ড্রিয়াম। উপাদান, তোমার এইখানে জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ হিসেবে এখানে কন্ড্রিন থাকে। কন্ড্রিন আবার 2 রকম প্রোটিন দ্বারা গঠিত, কন্ড্রোমিউকয়েড আর কন্ড্রোঅ্যালবুনয়েড। এই 2 প্রকার প্রোটিন দ্বারা তোমার কন্ড্রিন গঠিত। আর এই কন্ড্রিন হলো ওই তরুণাস্থির জৈব উপাদান। বুঝতে পারছ? তাহলে এগুলা হইল যে তোমার তরুণাস্থির এই তোমার উপাদান সংক্রান্ত তথ্য। এখন আসে হলো প্রকারভেদ। ওই তোমার তরুণাস্থির মধ্যে যে তন্তু পাওয়া যায়, সেই তন্তুগুলোর উপর ভিত্তি করে এই তরুণাস্থিগুলারে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে দেখো, প্রথমে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ তরুণাস্থির ক্ষেত্রে এদের মাতৃকার মধ্যে মনে রাখতে হবে, এগুলো যুজক কলা, যুজক কলায় কোষের পরিমাণ কম থাকে, মাতৃকার পরিমাণ বেশি থাকে। এদের মাতৃকার মধ্যে অল্প কিছু কোষ, এগুলো দেখো কোষ, আর এই ফাঁকা জায়গা হলো মাতৃকা। এদের মাতৃকার মধ্যে তোমার কোনো প্রকার তন্তু নাই, এই জন্য এদেরকে স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি বলা হয়। এটা আমাদের শ্বাসনালীতে পাওয়া যায়। তারপরে আসো পিত্তন্তুময় তরুণাস্থি। পিত্তন্তুময় তরুণাস্থির মধ্যে তোমার এই যেখানে কোষগুলার মাঝখানে যে ফাঁকা জায়গা মানে ম্যাট্রিক্স অঞ্চলটা আছে, সেই ম্যাট্রিক্স অঞ্চলে হলুদ বর্ণের অনেক তন্তু থাকে। এই হলুদ বর্ণের তন্তু থাকার কারণে এই তরুণাস্থিগুলারে হালকা হলুদ হলুদ দেখা যায়। এদেরকে বলা হয় কি পিত্তন্তুময় তরুণাস্থি। তারপর দেখো শ্বেত তন্তুময় তরুণাস্থি। এই ক্ষেত্রে তোমার ম্যাট্রিক্স বা মাতৃকার মধ্যে যে তন্তুগুলা থাকে, এগুলো সাদা বর্ণের হয়, শ্বেত বর্ণের হয়। এই জন্য এই তরুণাস্থি দেখতে সাদা দেখা যায়। এটা হলো শ্বেত তন্তুময় তরুণাস্থি। তারপর আসো ক্যালসিফাইড তরুণাস্থি। এই ক্ষেত্রে তোমার ফাঁকা জায়গাগুলো ক্যালসিয়াম দ্বারা পূর্ণ থাকে, মানে ম্যাট্রিক্সগুলো ক্যালসিয়াম দ্বারা পূর্ণ থাকে, এই জন্য এদেরকে কী বলা হয় ক্যালসিফাইড তরুণাস্থি। এই হলো তরুণাস্থির গঠন। তাহলে এখন পড়তে হবে কি অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। আর অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্যটা তুমি কিভাবে পড়বা খেয়াল করো। শখ করা অস্থি, তরুণাস্থি। তাহলে দেখো, অস্থি অস্থিতিস্থাপক, ভঙ্গুর, শক্ত। তাহলে শক্ত, ভঙ্গুর, অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। তরুণাস্থি হলো কি তুলনামূলক নরম, অভঙ্গুর, আর হলো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। 2 নম্বর, অস্থির যে আবরণ, সেই আবরণের নাম ছিল
অস্ট্রিয়াম। আর তরুণাস্থির যে আবরণ, সেই তরুণাস্থির আবরণের নাম ছিল হলো পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। তারপরে অস্থিতে অজৈব পদার্থের পরিমাণ বেশি ছিল, অজৈব বেশি। তরুণাস্থিতে জৈব বেশি। এইখানে হেবারশিয়ান তন্ত্র ছিল, হেবারশিয়ান তন্ত্র ছিল। এইখানে হেবারশিয়ান তন্ত্র নাই। হেবারশিয়ান তন্ত্র নাই। অস্থি দুই প্রকার, দুই প্রকার। তরুণাস্থি চার প্রকার। তারপরে এখানে একটা উদাহরণ দিয়ে দিও, ফিমার এরকম। এইখানে একটা উদাহরণ দিয়ে দিও, তাহলে 3 নম্বরের জন্য এই পার্থক্য আসে। আল্লাহর রহমতে কাবার আমার মনে হয় সহজ আছে, একটু পরও পারবা। এখন আসো আমরা পড়ব পেশি। পেশি, পেশি কি? পেশির বৈশিষ্ট্য আগে আমরা জানি নিই। পেশির 1 নম্বর কথা হলো সেটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে এর উৎপত্তি হবে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তোমার এরা হলো সংকোচন প্রসারণশীল, সংকোচন প্রসারণশীল। সংকোচন প্রসারণশীল। তাহলে এই দুইটা কথা থেকে আমরা এখন সংজ্ঞা দিয়ে দিতে পারবো। সেই দুইটা সংজ্ঞাটা কি? সেই সংজ্ঞার 1 নম্বর হলো, সংজ্ঞার 1 নম্বর হলো যে তোমার এটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি। আর 2 নম্বর কথা হলো সংকোচন প্রসারণশীল। তাহলে এই কথা থেকে আমরা স্পষ্টভাবে বলে দিব যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন প্রসারণশীল টিস্যুকে পেশি টিস্যু বলে। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন প্রসারণশীল টিস্যুকে কি বলা হবে? তোমার পেশি টিস্যু বলা হবে। এখন পেশি টিস্যু কি দ্বারা তৈরি? পেশি টিস্যু হলো যে তোমার পেশি কোষ দ্বারা গঠিত। এই পেশি কোষগুলাকে বলা হয় পেশি তন্তু বা তন্তু। তারপরে পেশির মধ্যে কি পাওয়া যাবে? পেশি কোষের যে আবরণ, সেই আবরণকে বলা হবে সার্কোলেমা, সার্কোলেমা। তারপরে পেশি কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তার নাম হলো সার্কোপ্লাজম, সার্কোপ্লাজম। তারপর এখানে মায়োফাইবিল তন্তু থাকে, মায়োফাইবিল তন্তু। মায়োফাইবিল তন্তু আবার 2 ধরনের সংকোচী প্রোটিন দ্বারা তৈরি। একটার নাম অ্যাকটিন আর একটার নাম মায়োসিন। তাহলে দেখো পেশি টিস্যু সম্পর্কে এই কয়েকটা তথ্য জানা। আর একটা বিষয় হলো পেশি টিস্যুতে পানির পরিমাণ হলো 75 ভাগ। এই কয়েকটা তথ্য জানা পেশির জন্য গুরুত্বপূর্ণ। পেশিতে সবসময় শক্তি জমা থাকে, আর এই শক্তি ব্যয় করেই আমরা আমাদের শরীরে নাড়াচাড়া করতে পারি এবং বিভিন্ন কাজকর্ম করে খেতে পারি। তাহলে দেখো পেশি টিস্যুটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হবে। পেশি টিস্যুটা সংকোচন প্রসারণশীল হবে, আর অন্য কোনো টিস্যু সংকোচন প্রসারণশীল না। পেশি টিস্যুটা পেশি কোষ বা পেশি কোষ দ্বারা তৈরি হবে। পেশি কোষগুলো একটু লম্বা লম্বা হয়, এই জন্য এদেরকে পেশি তন্তু বলা হয়। পেশি কোষের যে আবরণ তার নাম সার্কোলেমা। পেশি কোষের যে সাইটোপ্লাজম তার নাম সার্কোপ্লাজম। পেশি কোষের ভিতরে কিছু তন্তু থাকে যার নাম মায়োফাইবিল তন্তু। এই মায়োফাইবিল তন্তু থাকার কারণে এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। আর এই মায়োফাইবিল তন্তুগুলা 2টা উপাদান দ্বারা তৈরি, একটা অ্যাকটিন আর একটা মায়োসিন।
আর পেশিতন্তুতে পানির পরিমাণ থাকে, মানে পেশি টিস্যুতে পানির পরিমাণ থাকে 75%। তাহলে এইটা হলো পেশির বিভিন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই পেশি সম্পর্কে যে বেসিক সেটা কমপ্লিট হয়ে গেল। এখন পেশির হলো প্রকারভেদ। পেশির প্রকারভেদের মধ্যে এরা হলো 3 প্রকার। একটা হলো ঐচ্ছিক পেশি, আর একটা হলো অনৈচ্ছিক পেশি, আর একটা হলো কঙ্কালিক পেশি। তাহলে এখানে যে ছবিটা আছে এটা হলো ঐচ্ছিক পেশি। তো ঐচ্ছিক পেশি কাকে বলে? যে সকল পেশি আমাদের ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করা যায় তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। যেমন ধরো এই যে আমি কথা বলতেছি, মুখের যে পেশিগুলো আমার ইচ্ছা অনুযায়ী নড়তেছে, আমি হাতের পেশিগুলো ইচ্ছা অনুযায়ী নাড়াইতেছি, পায়ের পেশিগুলো নাড়াইতেছি, সারা শরীর নাড়াইতেছি, এগুলো হইল কি? ঐচ্ছিক পেশি। আর যে সকল পেশি নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করা যায় না তারা হইল অনৈচ্ছিক পেশি। আর যে সকল পেশি হৃৎপিণ্ড গঠন করে এদেরকে বলা হয় হৃৎপেশি। তাহলে সংজ্ঞাগুলো 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো ঐচ্ছিক পেশি সম্পর্কে কিছু বর্ণনা দেই। ঐচ্ছিক পেশির আরও কিছু নাম আছে, এদেরকে ডোরা কাটা পেশি বলে। এই যে দেখো ডোরা ডোরা দাগ আছে, এই ডোরা ডোরা দাগ থাকার কারণে এদেরকে ডোরা কাটা পেশি বলে। আবার ঐচ্ছিক পেশিগুলো সবসময় কঙ্কালের লগে, দেখো এই যে এখানকার মাংসগুলো কার সাথে? কঙ্কালের লগে লাগে রয়েছে, এই জন্য একে কঙ্কালিক পেশি বলে। আবার এরকম আড়াআড়ি দাগ থাকার কারণে এদেরকে আবার চিহ্নিত পেশি বলে। আবার যেহেতু আড়াআড়ি দাগ আছে এই জন্য এদেরকে অমসৃণ পেশিও বলে। তাহলে সেটা হলো অমসৃণ পেশি, চিহ্নিত পেশি, কঙ্কালিক পেশি, অনিশ্চিত পেশি। মনে করো যে এগুলো হলো কি? এই একই পেশির নাম। এখন আসো এদের বৈশিষ্ট্য। এই পেশিগুলো দেখো নলাকার, লম্বা নলাকার। তারপরে কি? তারপরে হলো যে এদের যে সার্কোলেমা, মানে পেশিকোষের আবরণ, সেই আবরণটা কি? স্পষ্ট, সার্কোলেমা। এদের সাইটোপ্লাজমও স্পষ্ট, সার্কোপ্লাজম স্পষ্ট। আর একটা পেশিকোষে তোমার প্রায় 1 থেকে শতাধিক পর্যন্ত তোমার নিউক্লিয়াস থাকতে পারে। আর এর ভিতরে থাকে মায়োফাইব্রিল তন্তু। মায়োফাইব্রিল তন্তুগুলো তোমার তৈরি হবে হলো এই 2 প্রকার প্রোটিন দ্বারা, অ্যাক্টিন এবং মায়োসিন দ্বারা। তো অ্যাক্টিন এবং মায়োসিন যখন তারা বিন্যস্ত হয় তখন তারা 2 ধরনের ব্যান্ড তৈরি করে, একটা এ ব্যান্ড, একটা আই ব্যান্ড। এ ব্যান্ড এবং আই ব্যান্ড তৈরি করার কারণে তোমার কি হয়? এরা এই যে রৈখিক হয়, মানে যে তোমার এই যে আড়াআড়ি দাগ সম্পন্ন হয়, ডোরা কাটা হয়। এখন দেখো পেশি কোষগুলা কীভাবে, মানে পেশি টিস্যুটা কীভাবে গঠিত হয়। কতগুলা পেশি কোষ, এই দেখো কতগুলা পেশি কোষ, এই যে পেশি কোষ, কতগুলা পেশি কোষ একত্রিত হয়ে একটা বান্ডিল তৈরি করে। এই বান্ডিলের নাম হলো ফ্যাসিকুলাস। দেখো পেশি টিস্যুর গঠনটা এখন ভালো করে খেয়াল করো, মানে ঐচ্ছিক পেশি। তাহলে প্রথমে ঐচ্ছিক পেশির সংজ্ঞা, তারপরে ঐচ্ছিক পেশির যে বিভিন্ন নাম আছে সেই নামগুলো দেওয়ার পরে তারপরে তুমি গঠনে চলে যাবে। গঠনের মধ্যে তুমি বলবা পেশিতন্তু বা পেশিকোষ একত্রিত হয়ে একটি বান্ডেল তৈরি করে যার নাম ফ্যাসিকুলাস। তাহলে সিরিয়াল করে দিই। পেশিকোষ এর বান্ডিল, এই বান্ডেলের নাম হলো ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাসের 4 দিক দিয়ে আর একটা আবরণ থাকে যার নাম এন্ডোমাইসিয়াম। তাহলে ফ্যাসিকুলাসের 4 দিকে একটা আবরণ থাকে তার নাম এন্ডোমাইসিয়াম। তারপরে এই কতগুলা ফ্যাসিকুলাস একত্রিত হবে, একত্রিত হয়ে এর উপরে একটা আবরণ আসবে। সেই আবরণের নাম হলো তাহলে কতগুলা ফ্যাসিকুলাস একত্রিত হয়ে একটা আবরণ একত্রিত হলে এর উপরে একটা আবরণ আসবে। সেই আবরণের নাম হলো পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়ামের উপর দিয়ে আরেকটা আবরণ তৈরি হবে, এর নাম এপিমাইসিয়াম। আর এটাকে আমরা মূলত মাংস বা পেশি হিসেবে চিনি। তাহলে দেখো পেশি টিস্যুর গঠনের মধ্যে আবার খেয়াল করো। তোমার পেশি কোষ একত্রিত হয়ে একটা বান্ডিল তৈরি করবে যার নাম ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাস বান্ডলটা একটা আবরণ দ্বারা আবৃত হবে, এর নাম এন্ডোমাইসিয়াম। তারপর ফ্যাসিকুলাসের এই বান্ডলগুলা আবার কতগুলা একসাথে হবে। এই দেখো এই যে ফ্যাসিকুলাস বান্ডল, এই যে কয়েকটা ফ্যাসিকুলাস বান্ডল একত্রিত হওয়ার পর তার চারপাশে একটা আবরণ আসবে, সেই আবরণের নাম হলো পেরিমাইসিয়াম। এই পেরিমাইসিয়ামের উপর দিয়ে আর একটা আবরণ হবে, তার নাম হবে এপিমাইসিয়াম। তারপরে এই পুরা বান্ডেলটাকে বলা হবে পেশি বা মাংস। তারপরে এই পেশি কোষগুলা কেমন হবে? লম্বা এবং নলাকার।
এই পেশিকোষের ভিতরে নিউক্লিয়াস কতগুলো থাকবে? শতাধিক। এই পেশিকোষের মধ্যে কোন ধরনের তন্তু থাকবে? মায়োফাইব্রিল তন্তু। মায়োফাইব্রিল তন্তু কি দ্বারা গঠিত? অ্যাক্টিন এবং মায়োসিন দ্বারা গঠিত। অ্যাক্টিন আর মায়োসিন দুই ধরনের ব্যান্ড তৈরি করবে, এ ব্যান্ড, আই ব্যান্ড। আর এই জন্যই এটা কি হবে? তোমার ডোরাকাটা হবে। এটা হলো যে তোমার অস্থিক পেশির গঠন। এখন দেখো অনিশ্চিক পেশির গঠন। অনিশ্চিক পেশির সংজ্ঞার মধ্যে প্রথমেই সংজ্ঞা দিবা, যে সকল পেশি নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করা যায় না এদেরকে অনিশ্চিক পেশি বলে। তুমি কি ইচ্ছা করলে তোমার রক্তনালী নিজে নাড়াচাড়া করতে পারবে? পারবে না। তোমার রেশন নালীকে তুমি নাড়াচাড়া করতে পারবে? পারবে না। তুমি পরিপাক নালী নাড়াচাড়া করতে পারবে? পারবে না। তো এই যেগুলো তুমি ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করতে পারবে না সেগুলোর নাম হলো কি? অনিশ্চিক পেশি। এখন এই অনিশ্চিক পেশির গঠন সংজ্ঞার পরে, তো এই অনিশ্চিক পেশি হলো মাকো আকৃতি। মাকো আকৃতি মানে যে দুই প্রান্ত সরু, মাঝখানে মোটা, এটা হলো কি? মাকো আকৃতি। আর এর কেন্দ্রে একটা বড় নিউক্লিয়াস থাকে। পেশিকোষের যে সার্কুলোমা ছিল সেটা, সরি, এই যে অস্থিক পেশির সার্কুলোমা ছিল স্পষ্ট, আর পেশিকোষে অনিশ্চিক যে পেশি, এই অনিশ্চিক পেশিকোষের সার্কুলোমা হবে অস্পষ্ট। তাহলে ওইটা ছিল অস্থিকে ছিল স্পষ্ট, অনিশ্চিকে হলো অস্পষ্ট। আবার অস্থিক পেশিতে নিউক্লিয়াস ছিল শতাধিক, আর এখানে মাঝখানে একটা ডিম্বাকার বড় নিউক্লিয়াস থাকবে। অস্থিক পেশির আকার ছিল নলাকার, আর অনিশ্চিক পেশির আকার হইল তোমার মাকো আকার। অস্থিক পেশির ভিতরেও মায়োফাইব্রিল তন্তু ছিল, এর ভিতরেও মায়োফাইব্রিল তন্তু আছে। অস্থিক পেশির মায়োফাইব্রিল তন্তু অ্যাক্টিন মায়োসিন দ্বারা তৈরি, এর মায়োফাইব্রিলও অ্যাক্টিন মায়োসিন দ্বারা তৈরি। তবে তোমার ওদের অ্যাক্টিন মায়োসিন আই ব্যান্ড এবং এ ব্যান্ড তৈরি করেছিল, এইখানে আই ব্যান্ড এবং এ ব্যান্ড তৈরি হয় না, যে কারণে এখানে কোনো ডোরাকাটা দাগ পাওয়া যায় না। এই জন্য এদেরকে তোমার বলা হয় হলো কি? রৈখিক, তোমার অরৈখিক পেশি বা মসৃণ পেশি, কারণ এখানে কোনো ডোরাকাটা দাগ নাই। তাহলে এটা হলো যে তোমার অনিশ্চিক পেশির গঠন। তাহলে প্রথমে দিবা সংজ্ঞা, সাজাই দেই উত্তর সংজ্ঞা। তারপর তোমার আবরণের বর্ণনা, সার্কোলেমা অস্পষ্ট। তারপর তোমার সার্কোপ্লাজম অস্পষ্ট, এর বর্ণনা। তারপর তোমার নিউক্লিয়াস, তারপরে গঠন, মাকো আকৃতির গঠন। তারপরে তোমার হলো যে মায়োফাইব্রিল তন্তু। মায়োফাইব্রিল তন্তু এই কয়েকটা তথ্য উপস্থাপন করলে যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে অনিশ্চিক পেশি শেষ। এখন আসো হৃৎপেশি। এইটা খুব গুরুত্বপূর্ণ। তোমার হৃৎপিণ্ডের অংশ থেকে সৃজনশীল দিব, আর এখান থেকে প্রশ্ন করে দেব। হৃৎপিণ্ডের ছবি দিয়ে বলবো এখানে যে পেশি আছে তার বর্ণনা দাও, তাহলে সেটা হবে কি? হৃৎপেশি। হৃৎপেশির গঠন হলো অস্থিক পেশির মতো, কাজ হলো অনিশ্চিক পেশির মতো। অর্থাৎ হৃৎপেশির গঠন অস্থিক পেশির মতো, আর কাজটা অনিশ্চিক পেশির মতো, কারণ হৃৎপিণ্ডকে আমরা ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করতে পারি না, তার মানে ওইটা এক প্রকার অনিশ্চিক পেশি, তার কাজটা কি? অনিশ্চিক পেশির মতো। আর অস্থিক পেশির মতো গঠন কিভাবে? দেখো, অস্থিক পেশির মতো এটা নলাকার, অস্থিক পেশির মতো এর মধ্যে ডোরাকাটা দাগ আছে। অস্থিক পেশির মতো এর কেন্দ্রে একটা করে নিউক্লিয়াস, ওখানে শতাধিক নিউক্লিয়াস থাকে, এখানে একটা করে নিউক্লিয়াস। শুধু পার্থক্য আছে, অস্থিক পেশিতে তোমার শাখা নাই, অনিশ্চিক পেশিতেও শাখা নাই, কিন্তু হৃৎপেশিগুলো দেখো শাখান্বিত, এটা একটা পার্থক্য। তারপরে অস্থিক পেশিতে তোমার শতাধিক নিউক্লিয়াস থাকলেও এই হৃৎপেশিতে মাত্র একটা নিউক্লিয়াস থাকে। অস্থিক পেশিতে তোমার যে মায়োফাইব্রিল তন্তুর মধ্যে অ্যাক্টিন মায়োসিন ছিল, এখানকার তন্তুর মধ্যেও অ্যাক্টিন আর মায়োসিন আছে। তবে ওইখানে এ ব্যান্ড এবং আই ব্যান্ড তৈরি করছিল, এইখানেও এ ব্যান্ড এবং আই ব্যান্ড তৈরি করে, যে কারণে এরাও ডোরাকাটা হয় অস্থিক পেশির মতো। এখানে একটা বিশেষ জিনিস হলো এই যে এটা দেখো, এটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক হলো এই অস্থিক পেশির মতো এর সার্কুলেমাও স্পষ্ট। অস্থিক পেশি যেমন সার্কুলেমা স্পষ্ট ছিল, এটার সার্কুলেমাও কি? স্পষ্ট। এই একটা হৃৎপেশির কোষ আর একটা হৃৎপেশির কোষের যে দুইটা সার্কুলেমা, দুইটা একত্র হয়ে তোমার একটা ডিস্কের মতো গঠন তৈরি করে, যার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক খুব গুরুত্বপূর্ণ। হৃৎপেশির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এই ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এটা হলো হৃৎপেশির গঠন নিয়ে তোমাদের বর্ণনা। তাহলে হৃৎপেশির গঠনের মধ্যে প্রথমে তুমি হৃৎপেশির সংজ্ঞা দিবা, তারপরে এর অবস্থান দিবা। তাহলে প্রথমে কি দিবা? সংজ্ঞা। সংজ্ঞা কি? যে অনিশ্চিক পথের মতো কাজ আর অস্থিক পেশির মতো গঠন। তারপরে দিবা কি? এর অবস্থান, কোথায় এর অবস্থান? হৃৎপেশিতে এর অবস্থান। তারপরে কি বলবা? এর
আকার আকৃতি। তারপরে কি বলবা, এর নিউক্লিয়াস নিয়ে কথা বলবা। তারপর কি বলবা, মায়োফাইব্রিল তন্তু নিয়ে কথা বলবা। এর মধ্যে কিন্তু ডোরা কাটা আছে, কারণ এখানে ব্যান্ড তৈরি হয়। তারপরে কি বলবা, ইন্টারক্যালেট্রিক্স ডিস্ক নিয়ে কথা বলবা। ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এই কয়েকটা টপিকস নিয়ে হৃৎপেশির বর্ণনা দিলে হৃৎপেশির গঠন শেষ গেল পেশি। এখন পেশির কাজ নিয়ে আমরা দুইটা বাস্তবিক উদাহরণ পড়ব। আমরা বলছি যে পেশি আমাদের চলনে সাহায্য করে, আমাদের নড়াচড়া সাহায্য করে, আমাদের অঙ্গভঙ্গিতে সাহায্য করে, আমাদের বলতে সাহায্য করে, আমাদের কাজ করতে সাহায্য করে, আমাদের গান গাইতে সাহায্য করে, আমাদের নাচতে সাহায্য করে, এই পেশি। তাহলে এই পেশি নিয়ে এখন মনে করো যে দুইটা বাস্তবিক কাজ করব, যে পেশি কিভাবে আমাদের হাত নাড়াচাড়া করায়। এই বিষয়ে একটা প্রশ্ন আসে যে হলো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এখানে খেয়াল করতে হবে আমাদের যে কঙ্কালিক পেশিগুলো আছে সেই কঙ্কালিক পেশিগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে এবং এদের কাজ হয় বিপরীতমুখী। এই জাতীয় পেশিগুলোকে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে প্রথম কথাটা নিয়ে আসলাম কি, অ্যান্টাগনিস্টিক পেশি। অ্যান্টাগনিস্টিক বানানটা একটু ভুল হতে পারে, তোমরা ঠিক করে নিও, অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে কঙ্কালিক পেশিগুলো থাকবে জোড়ায় জোড়ায়, কাজ থাকবে বিপরীতমুখী। এই যে দেখো, উপরে কঙ্কালিক পেশি, নিচেও কঙ্কালিক পেশি, তাহলে এইটার বিপরীত পেশি হলো এইটা। এটা যে কাজ করবে এই পেশিটা তার উল্টা কাজ করবে। একে কি বলা হবে, অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা বোঝার জন্য প্রথমে অ্যান্টাগনিস্টিক পেশি সম্পর্কে ধারণা নেওয়া লাগবে, সেই ধারণাটা দিলাম। তারপরে তোমার আসা হলো যে তোমার ফ্লেক্সর এবং এক্সটেনসর পেশি। ফ্লেক্সর এবং এক্সটেনসর, এই দুইটা পেশি নিয়ে আমাদের ধারণা দিতে হবে। তারপর ফ্লেক্সর পেশি, যে সকল পেশিগুলা আমাদের কোনো অঙ্গকে এরকম ভাঁজ করে তারা হলো ফ্লেক্সর পেশি। আর যে সকল পেশিগুলা আমাদের কোনো অঙ্গকে এরকম টেনে সোজা করে তারা হলো এক্সটেনসর পেশি। আর এরা বিপরীতমুখী, এই জন্য এরা এক প্রকার অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে পড়া ছিল পেশিদের টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। কথাগুলো বোঝার চেষ্টা করো। এই যে কোনো একটা জিনিস এইভাবে যদি টান দেয় একটা গুন্ডুল, তারপর ছাইড়া দেওয়ার পরে এটা খুব দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হবে। তোমার হাত কীরকম ভাঁজ করার পর শক্তি করে ছেড়ে দাও, কিন্তু এটা কিন্তু চলে যাচ্ছে না এরকম। যদি তোমার টান পড়তো, টান পড়ার কারণে যদি ধাক্কা দিত, তাহলে এই যে টান পড়লো এখন দিবে কি ধাক্কা, সেই ধাক্কা দিলে কিন্তু হাতটা এরকম হইতো, কিন্তু আমাদের হাত কিন্তু কখনোই এরকম হয় না। অর্থাৎ পেশিতে এরকম টান পড়ে কিন্তু এরকম ধাক্কা কখনোই দেয় না। কেন দেয় না সেটা নিয়ে এখন আমরা পড়বো। তাহলে আমাদের হাতের এই উপরের যে মাসেল, উপরের যে মাংসটা আছে, এই মাংসটা হলো ফ্লেক্সর পেশি, যার নাম বাইসেপস। আর নিচে যে মাংসপেশিটা আছে এটা হলো এক্সটেনসর পেশি, যার নাম হলো ট্রাইসেপস। যখন আমরা হাতকে বাঁকানোর জন্য ইচ্ছা পোষণ করি, অর্থাৎ আমাদের স্নায়ু যখন সংকেত দেয় তুমি হাতটা বাঁকাও, তখন আমাদের এই বাইসেপস পেশি তোমার হলো এটা যুক্ত থাকে হলো আমাদের এই স্ক্যাপুলার মধ্যে, আর এই রেডিয়াস এবং আলনার সাথে এই যে এখানে যুক্ত থাকে। তখন এই পেশিটা কি করে, এখানকার যে রেডিয়াস আলনা আছে একে টেনে উপরের দিকে তোলে, যে কারণে এটা উপরের দিকে এসে ভাঁজ হয়। প্রক্ষান্তরে সাথে সাথে এর বিপরীত কাজ করবে কে, এই ট্রাইসেপস পেশি। এই ট্রাইসেপস পেশি আবার কি করবে, তোমার হলো যে এটা থাকবে যে কোণের সংযোগস্থলে এবং হলো আমাদের স্ক্যাপুলার সাথে সংযুক্ত থাকবে। এই বেচারা একে ধরে রাখবে, যখন আমরা হাতটা ছেড়ে দিব তখন এটা আস্তে আস্তে ওই যে টিবিয়া ফিবুলাকে এরকম সোজা করতে থাকবে, ফলশ্রুতিতে আমাদের হাত কী হবে, সোজা হবে। তাহলে এই হলো, এই কারণে তোমার পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। আবার খেয়াল করো, বাইসেপস পেশির সংকোচনের কারণে এই রেডিয়াস এবং আলনা সামনের দিকে আসে এবং ভাঁজ হয়ে যায়। ট্রাইসেপস পেশির প্রসারণের কারণে তোমার রেডিয়াস এবং আলনা সোজা হয়, ফলশ্রুতিতে পেশিতে টান পড়লেও কখনো ধাক্কা দেয় না, কারণ এটা যখন সংকোচন করে এই পেশিটা তখন আস্তে আস্তে প্রসারণ করে দেয়, যে কারণে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এখন আসো চলনে
অস্থি ও পেশির ভূমিকা। আজমল স্যারের বই হুবহু কপি করলেও হবে, আমি তারপরেও বলি যে এইখানেও সে একই কাজ, যে তোমার অ্যান্টাগনিস্টিক পেশি থাকবে। অ্যান্টাগনিস্টিক পেশি হলো যে বিপরীতমুখী পেশি, অর্থাৎ কঙ্কালিক পেশির দুই পাশে দুই ধরনের পেশি থাকবে, একজোড়া পেশি, এবং এই পেশিগুলোর কাজ হবে কি বিপরীতমুখী। তো আমাদের এই হাঁটু সঞ্চালনে, এই যে আমরা হাঁটু এভাবে ভাঁজ করি, তারপরে সামনের দিকে প্রসারিত করে আমরা হাঁটি, এভাবে ভাঁজ করে সামনের দিকে প্রসারিত করে হাঁটি, ভাঁজ করে সামনের দিকে প্রসারিত করা হয়, তারপর আমরা হাঁটতে পারি। এই যে দেখো এখানে ভাঁজ হইতেছে আর এটা প্রসারিত হইতেছে, তাহলে এক পায়ের সংকোচন হবে আর এক পায়ের প্রসারণ হবে, এর ফলশ্রুতিতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো, অর্থাৎ আমরা চলতে পারবো। এখন এই তোমার এই পাটার সংকোচন হইলো আর এই পাটার প্রসারণ কিভাবে হইলো, সেটা হইলো দুই প্রকার পেশির কারণে। একটা হলো হ্যামস্ট্রিং পেশি, এই পেশির নাম হলো বক্রীকরণ পেশি। বক্রীকরণ মানে বাঁকাকরণ পেশি, বক্রীকরণ। আর এটা হলো প্রসারণ পেশি। তাহলে বক্রীকরণ পেশি কি করে, আমাদের পাকে ভাঁজ করে উপরের দিকে উঠাইতে সাহায্য করে, আর প্রসারণ পেশি কি করে, আমাদের পাকে সোজা করে নিচের দিকে নামাইতে সহযোগিতা করে। এই জন্য আমাদের পা প্রথমে উপরের দিকে উঠে তারপর সামনের দিকে প্রসারিত হয়ে আমরা হাঁটতে পারি। এখন দেখো সেটা কিভাবে হইতেছে। হ্যামস্ট্রিং পেশিটা তোমার আমাদের ওই যে আছে শ্রোণী অস্থি চক্র যেটা আছে, সেখান থেকে পিউবিস থেকে তোমার উৎপত্তি লাভ করবে। তো সেই ক্ষেত্রে তিন ধরনের পেশি এখানে থাকবে। একটা হলো সেমি মেমব্রেনোনাস, সেমি টেন্ডিনোনাস, বাইসেপস ফিমোরিস। এই তিনটা পেশি কোথায় থাকবে, আমাদের এই হাঁটুর পিছনে থাকবে। তাহলে হাঁটুর পিছনে মানে রানের পিছনে, উরুর পিছনে এই তিনটা পেশি থাকবে, সেমি মেমব্রেনোনাস, সেমি টেন্ডিনোনাস, বাইসেপস ফিমোরিস। এই তিনটা পেশি আমাদের কোথায় থাকবে, এই রান মানে উরুর পিছনে থাকবে। এটার উৎপত্তি হবে তোমার এই যে শ্রোণী অস্থি চক্র থেকে, আর এটা সংযুক্ত থাকবে টিবিয়া ফিবুলার সাথে। তাহলে এই যে আমাদের গিরান্নেসে যে টিবিয়া ফিবুলা আছে, এই টিবিয়া ফিবুলার সাথে এটা সংযুক্ত থাকে। তাহলে উৎপত্তি হবে এই যে এখান থেকে শ্রোণী অস্থি চক্র থেকে, আর সংযুক্ত হবে এই যে এখানে টিবিয়া ফিবুলার সাথে। তাহলে টিবিয়া ফিবুলার সাথে যখন এটা সংযুক্ত থাকে, তখন এই পেশি, এই তিনটা পেশি উপরের দিকে যখন টান দেয়, তখন মনে করো যে তিনটা পেশি যখন সংকুচিত হইলে এই অংশটা কি উপরের দিকে টান পড়ে। উপরের দিকে টান পড়লে এখানে আরও একটা পেশি তোমার হলো যে কাজ করে, সেটা হলো গ্যাস্ট্রোনেমিয়াস। এই পেশিটার আরও সংকোচন ঘটে, ফলে পুরাপুরি হাঁটুটা ভাঁজ হয়ে যাবে, পুরাপুরি হাঁটুটা ভাঁজ হয়ে গেছে। এমতো অবস্থায় তোমার এই আমাদের পায়ের গোড়ালিতে তোমার থাকবে, গোড়ালি বা গোড়ালির উপরে এই সোলিয়াস পেশি থাকে, যে পেশিটা আমাদের পাকে উপরে তুলতে সাহায্য করে। তাহলে আমাদের পাটা প্রথমে ভাঁজ হয় কিভাবে সেটা জানলাম, তারপরে আমাদের পায়ের গোড়ালিটা কিভাবে উপরে উঠে আসে সেটা আমরা জানলাম। তাহলে কি হইল যে আমাদের হাঁটুর সঞ্চালনে বা পায়ের সঞ্চালনের ক্ষেত্রে তোমার বা চলনের ক্ষেত্রে দুই ধরনের পেশি থাকে, একটা বক্রীকরণ পেশি যারা হ্যামস্ট্রিং পেশি, আর একটা হলো কোয়াড্রিসেপস পেশি মানে প্রসারণ পেশি। তো বক্রীকরণ পেশিগুলো আবার কয় রকম ছিল, তিন রকম, সেমি মেমব্রেনোনাস, সেমি টেন্ডিনোনাস, বাইসেপস ফিমোরিস। এদের উৎপত্তি হলো শ্রোণী অস্থি চক্রে এইখানে, আর এরা সংযুক্ত থাকে টিবিয়া ফিবুলায়। তো এরা যখন সংকুচিত হয়, তখন এই সংকুচিত হইলে আস্তে আস্তে তোমার এই টিবিয়া ভাঁজ হতে থাকে, অর্থাৎ এই হাঁটুর পিছনে ভাঁজ হতে থাকে। তারপর মনে করো যে কি থাকে, গ্যাস্ট্রোনেমিয়াস, তার সংকোচন ঘটে, তার সংকোচনের ফলে হাঁটুটা মোটামুটি অনেকখানি বেশি ভাঁজ হয়ে যায়। এমতো অবস্থায় সোলিয়াস পেশির কারণে তোমার এই পাটা মাটির উপরে উঠে যায়, তাহলে পাটা উপরে উঠলো এরকমভাবে, পিছনের দিকে ভাঁজ হয়ে পাটা উপরের দিকে উঠবে। তারপরে কি হবে, তারপরে প্রসারণ পেশি কাজ শুরু করবে। প্রসারণ পেশির নাম কি, কোয়াড্রিসেপস পেশি। এখানে তোমার আছে তিনটা ভাস্টাস পেশি, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। এই তিনটা পেশি থাকবে হলো উরু বা রানের সামনে থাকবে, রানের সামনে। তো রানের সামনে থাকবে, এটার উৎপত্তি তোমার এই যে হলো যে শ্রোণী অস্থি চক্র থেকেই হবে, আর এটা তোমার হাঁটুর নিচে এই টিবিয়ার সাথে যুক্ত থাকবে, কিন্তু এটা থাকবে সামনের দিকে, এই যে দেখো রানের সামনের দিকে। তারপর এরা কি করবে,
এরা তোমার হলো যে টিবিয়াকে আগেরবার কী করা হয়েছিল, সংকোচনের কারণে টিবিয়া উপরের দিকে উঠে আসছিল, মানে হাঁটু ভাঁজ হয়েছিল। এবার এদের প্রসারণ হতে থাকবে। প্রসারণ হওয়ার কারণে তোমার টিবিয়া সামনের দিকে প্রসারিত হবে, অর্থাৎ পা আস্তে আস্তে সোজা হতে থাকবে। এবং সোলিয়াস পেশির কার্যকারিতায় তখন আবার কি করবে, এই তোমার পাটা মাটিকে স্পর্শ করবে। এইভাবে তোমার হলো যে চলনে তোমার পেশিগুলা সাহায্য করে থাকে। এখন আসে হলো যে তোমার লিভার। কোনো বড় কাজকে যান্ত্রিক কৌশলে সহজ করে করার নাম হলো লিভার পদ্ধতি। বড় একটা গাছের গুড়ি হাত দিয়ে ধরা যায় না, ধরলেও নড়াচড়া করা যায় না। এমতো অবস্থায় এর পিছনের দিকে একটা মোটা বাঁশ দিয়ে যদি এরকম চারি দিয়ে ঠেলা দেওয়া যায়, তাহলে এটা সামনের দিকে খুব সহজেই নেওয়া যায়। এই ধরনের সিস্টেমকে লিভার পদ্ধতি বলে। তো একটা লিভারের 4টা অংশ থাকে। একটা হলো থাকে বাহু, পিভট, প্রচেষ্টা, ভার। বাহু হলো লিভারের 2 প্রান্ত, আর পিভট হলো যে তোমার সন্ধি, 2টা বাহুর সংযোগস্থল, এটা হলো পিভট সন্ধি। প্রচেষ্টা হলো পেশি, যেখান থেকে বল প্রয়োগ করা হয়। আর ভার হলো অঙ্গের যে অংশটা কাজ করে, সেটা হলো ভার। তাহলে যে অংশ দিয়ে কাজ করা হয় সেটা হলো ভার, আর যেখান থেকে শক্তি প্রদান করা হয় পেশি, সেটা হলো প্রচেষ্টা। আর 2টা বাহুর সংযোগস্থলের নাম পিভট বা সন্ধি, আর এটা বাহু তো বাহুই। তো এখন এই লিভার হলো 3 প্রকারের আছে। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হলো যে তোমার পিভট থাকবে মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকবে মাঝখানে, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা থাকবে মাঝখানে। এই 3টা কথা মনে রাখতে হবে, পিভট, ভার, প্রচেষ্টা। তো প্রথম শ্রেণীর লিভার এর পিভট থাকবে মাঝখানে, অর্থাৎ সন্ধি, অস্থি সন্ধি থাকবে মাঝখানে, প্রচেষ্টা থাকবে হলো পিছনে, ভার থাকবে হলো সামনে। এর উদাহরণ হলো এই যে মাথার উপরে এই যে মাথাটা যেটা আছে, এটা হলো যে তোমার ভার, এখানে আমরা বস্তা নেই। তারপরে এর নিচে যে এখানে গর্তটা আছে, এই গর্তটা হলো পিভট সংযোগস্থল, এখানে অ্যাটলাস এবং মাথার খুলির সংযোগস্থল, এটা হলো পিভট। তারপরে হলো এই ঘাড়ের যে পেশিগুলো, এটা হলো শক্তি দেয়, এটা হলো প্রচেষ্টা। এই কারণে তোমার হলো যে আমরা মাথায় যখন একটা বোঝা নেই, বস্তা নেই, তখন এই প্রচেষ্টা থেকে তোমার শক্তি, আর পিভট তোমার এই যে মাঝখানে অ্যাটলাসের এইখানে থাকে, আর মাথার খুলিটা ভার বহন করে। এটা হলো তোমার প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকবে মাঝখানে, এটা হলো যে তোমার আমরা পায়ের গোড়ালি দিয়ে যখন আমাদের দেহকে এরকম উঁচু করি, তখন সেটা হয় হলো যে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার। আর এর উদাহরণ করা গেছে হলো যে ঠেলা গাড়ির সাথে। দেখো ঠেলা গাড়ির সাথে ভারটা বহন করতেছে কোথায়, গাড়ির মাঝখানে। আর 2টা বাহু, ঠেলা গাড়িতে কিন্তু 2টা বাহু থাকে, 2টা লাঠি থাকে। এই 2টা লাঠির সংযোগস্থল হলো এই চাকা, এটা হলো তোমার পিভট। আর লোকটা বল প্রয়োগ করতেছে পিছন থেকে, তার মানে প্রচেষ্টা থাকবে হলো পিছনে। তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। আর উদাহরণ হলো পায়ের উপরে, এই আঙ্গুলের উপরে ভর করে সামনে দাঁড়ানোর যে বিষয়টা, সেটা হলো তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে তোমার হলো এটা আমাদের হাতের এই যে কুনিরস্থি সন্ধি, এখান থেকে তোমার এই ক্ষেত্রে তোমার প্রচেষ্টা থাকবে হলো যে তোমার মাঝখানে, পিভট থাকবে সবার পিছনে, এই যে অস্থি সন্ধি পিছনে। এখানকার পেশি হলো প্রচেষ্টা, শক্তি দিবে। আর এখানে আমরা এই যে কলমটা নিচ্ছি, ভার বহন করতেছি, এটা হলো তোমার তৃতীয় শ্রেণীর লিভার। এখন আসে হলো যে অস্থি সংক্রান্ত কিছু রোগ। এর মধ্যে একটা হলো অস্থিভঙ্গ। যদি কোনো কারণে আমাদের কোনো নিরেট অস্থির মাঝখান বরাবর বা আংশিক বরাবর শুধু অস্থি সন্ধি বাদ দিয়ে অন্য কোনো জায়গায় নিরেট অংশে যদি ভাঙন ধরে বা ফাটল ধরে, তখন তার নাম হলো অস্থিভঙ্গ। এই অস্থিভঙ্গর কারণগুলো আমি তোমাদেরকে বলবো, তোমরা বই থেকে শুধু এই রোগের লক্ষণ এবং প্রতিকার এটা জানা নিবা। লক্ষণ আর প্রতিকার মানে চিকিৎসা পদ্ধতি খুব শর্ট করে 5 থেকে 6টা করে পয়েন্ট দেওয়া আছে, এটা সুন্দর করে শিখে নেবেন। কারণগুলো বলি। সাধারণ অস্থিভঙ্গের ক্ষেত্রে অস্থির মাঝ বরাবর এরকম একটা ফাটল ধরবে, অর্থাৎ একটা মাত্র খণ্ড হবে। আর এই ক্ষেত্রে এটা ভেঙে বাইরে চলে আসবে না, চামড়া ভেদ করে এটা বাইরে বের হয়ে আসবে না, এতে কোনো রক্তক্ষরণ হবে না। এটা হলো সাধারণ অস্থিভঙ্গ। তারপরে দেখো যে তোমার যৌগিক অস্থিভঙ্গ। এই ক্ষেত্রে অস্থি একটা খণ্ডেই ভাঙবে, যে একটা খণ্ডেই ভাঙছে, এক খণ্ডই হয়েছে, কিন্তু চামড়া ভেদ করে বের হয়ে আসছে, প্রচুর রক্তপাত হয়, বিশেষ করে অ্যাক্সিডেন্ট জাতীয় কাহিনীতে এই ধরনের ঘটনা ঘটে। এটা হলো যৌগিক অস্থিভঙ্গ। আর জটিল অস্থিভঙ্গের ক্ষেত্রে হাড়টা কয়েকটা টুকরা হবে, দেখা যায় 1টা টুকরা, 2টা, 3টা, 4টা, 5টা, এবং 5-6টা টুকরা হবে। 5-6টা টুকরা হবে এবং এরা চামড়া ভেদ করে অনেক সময় বের হয়ে আসবে। এটা হলো জটিল অস্থিভঙ্গ। তোমার সাধারণ অস্থিভঙ্গের ক্ষেত্রে অপারেশন লাগে না, পাটা সোজা করে বসিয়ে তারপর তোমার হলো যে প্লাস্টার করে দিলেই সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু তোমার জটিল অস্থিভঙ্গ এবং যৌগিক অস্থিভঙ্গের ক্ষেত্রে শল্য চিকিৎসা মানে অপারেশন বাধ্যতামূলকভাবে দরকার হয়।
তো এছাড়াও আরও কিছু রোগ আছে, সেটা আমি বলি। সেটা হলো, একটা হলো যে তোমার স্থানচ্যুতি। স্থানচ্যুতি এই ক্ষেত্রে দেখো, যে আমাদের এখানে অস্থি সন্ধি আছে, এই হাড় এই দুইটার মিলনস্থল, এটা হলো অস্থি সন্ধি। কোনো কারণে যদি এখান থেকে হাড় সরে যায়, মানে এই সোজা আছে, এটা সরে অন্য জায়গায় চলে গেছে, এই ধরনের ঘটনাকে বলা হয় স্থানচ্যুতি। আর একটা হলো মস্কানো। মস্কানোর ক্ষেত্রে আমাদের পা তোমার লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। কোনো কারণে যদি লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয় বা ছিঁড়ে যায়, বা তোমার এই ঘর্ষণজনিত কারণে ছিঁড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যা হয় তার নাম হলো মস্কানো। এটা লিগামেন্টজনিত সমস্যা। তো এখানে খেয়াল করতে হবে যে রোগটা আসলে কি অস্থিভঙ্গ না মস্কানো না স্থানচ্যুতি। যে সে আছাড় খেয়ে পড়ে গেল, পড়ে যাওয়ার পর তারপর হাড় এখানে ফুলে গেল এবং ব্যথা হইল। এখন সেই ক্ষেত্রে এক্সরে করে দেখা গেল তার হাড় ভাঙে নাই। তাহলে হাড় না ভাঙলে তাহলে সেই ক্ষেত্রে দুই ঘটনা হতে পারে, স্থানচ্যুতি, মস্কানো। হাড় যদি সরে যায় তাহলে স্থানচ্যুতি, আর যদি লিগামেন্টের ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটার নাম হবে কি মস্কানো। এই হলো তোমার অস্থিজনিত রোগ। তাহলে প্রশ্ন কিন্তু সেই কয়টাই। দেখো আমি যা যা বলছিলাম, কাজ বর্ণনা করছি, বিভিন্ন অস্থির নাম বলছি, কশেরকার গঠন বলছি, অস্থির গঠন বলছি, তরুণাস্থির গঠন বলছি, অস্থির তরুণাস্থির পার্থক্য বলছি, অস্থিক অনস্থিক এবং হৃদপেশির গঠন তুলনা পার্থক্য বলে দিছি, পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না ব্যাখ্যা দিছি, হাঁটুর সঞ্চালনে পেশির ভূমিকা বলে দিছি, অস্থি ভঙ্গ ও মস্কানো স্থানচ্যুতি রোগ সম্পর্কে ধারণা দিছি। এখন আসলে হলো আমরা সিকিউ সলভের মধ্যে যাব। এই পড়ার বাইরে কিন্তু আসলে সত্যি কোনো পড়া নাই। এটি পড়লে কিন্তু 100% কমন, এত বিচলিত হওয়ার দরকার নাই। আর বড় নাই, যতটুকু বলছি ওটুকু নোট করে তুমি পড়ো, বইয়ের পড়া তোমার পড়তে হবে না, এটা পড়ে মনেও থাকবে না, লিখতেও পারবো না। পশ্চাৎপদের দুটি অস্থি, পশ্চাৎপদ মানে পা, সম্মুখ পদ মানে হাত, দুটি অস্থির সন্ধিস্থলে পেটেলা নামক অস্থি রয়েছে। এ সকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে। কিছুক্ষণ আগে আমরা পায়ের সঞ্চালনটা পড়লাম। এখন প্রশ্ন হলো যে দেখো, এই যে প্রকৃত পরশুকে আমরা পড়ায় আসছি, ফ্লেক্সর এবং এক্সটেনশন পড়ায় আসছি। তারপরে এখন দেখো, উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির পেশির গঠন বর্ণনা করো। তাহলে তোমার এই যে উল্লিখিত অঙ্গর নাম কি? পা। আর এই পায়ের মধ্যে যে পেশিগুলো আছে, এই পেশিগুলো কি? কঙ্কালিক পেশি, মানে অস্থিক পেশির গঠন বর্ণনা করতে হবে। উল্লিখিত সন্ধিকে কেন্দ্র করে দুটি অস্থি সঞ্চালনে সংশ্লিষ্ট পেশির ভূমিকা পালন করো। অর্থাৎ এই যে আমরা পায়ে যে নাড়াচাড়া করি, যে হাঁটুর সঞ্চালনটা যে দেখাইলাম, পায়ের সঞ্চালন, সেই প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে। তাহলে এটার উত্তর শেষ হয়ে যাবে। তারপরে দেখো, একটা অস্থি, এই যে অস্থির মাথায় এই যে ক্যাপের মতো যে অংশটা থাকে, এই দ্বারা যাকে চিহ্নিত করছে, এটা সবসময় তরুণাস্থি হবে। তাহলে তরুণাস্থির গঠন বর্ণনা করতে বলছে। তারপরে হলো কি? তারপরে হলো যে এ চিহ্নিত অংশটির গঠনগত ভিন্নতার মধ্যে তুলনা করো। অর্থাৎ এই যে বিয়ের গঠন বর্ণনা করতে বলছে, তার মানে অস্থির গঠন আর এ চিহ্নিত অংশটি, মানে এ চিহ্নিত অংশ কি? তরুণাস্থি। এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে, মানে অস্থি এবং তরুণাস্থির ঘটনায়, যেটা আমি তোমাদের সক্রে লিখে দিয়ে আসছি। তারপরে দেখো, এই যে এখানে এই যে হাড় ভেঙে গেছে, এই যে দেখছো মাকো আকৃতির, তার অনিশ্চিক পেশি। উদ্দীপকের ক চিত্রের মধ্যে দৃশ্যমান জটিলতার চিকিৎসা পদ্ধতি, এই যে অস্থিভঙ্গ হলে তার চিকিৎসা। উদ্দীপকের ক সংশ্লিষ্ট পেশি ও খ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? বুঝিয়ে লেখো। তাহলে ক এর সংশ্লিষ্ট পেশি, ক হলো অস্থি, অস্থির সাথে যে পেশি থাকে এটা কঙ্কালিক পেশি, মানে অস্থিক পেশি, আর এটা কি? অনিশ্চিক পেশি। এই দুই পেশির মধ্যে পার্থক্য। তারপরে দেখো, এই যে শাখান্বিত পেশি, হৃদপেশি, এই যে ঐচ্ছিক পেশি, এই যে তোমার অনিশ্চিক পেশি। উদ্দীপকের চিত্র পি এর গঠন, তার মানে কি? ঐচ্ছিক পেশির গঠন। কিউ আর এর মধ্যে পার্থক্য, অর্থাৎ হৃদপেশি এবং অনিশ্চিক পেশির মধ্যে পার্থক্য। তারপরে আসছে কি? তোমার হলো লিভার। চিত্রে প্রদর্শিত লিভারটি কোন শ্রেণীর? এই যে দেখো, প্রচেষ্টা মাঝখানে, ভর পিছনে, ফালক্রাম, এটা হলো যে তোমার ওই যে সন্ধি, সন্ধি হলো যে সামনের দিকে। এটা কোন ধরনের ক্ষেত্রে বলছে? এটা হলো যে তোমার ওই যে ঠেলা গাড়ি, দ্বিতীয় শ্রেণীর লিভার। আমাদের হাতের সঞ্চালনে চিত্রে প্রদর্শিত লিভারের ভূমিকা আলোচনা করো। তাহলে তোমার হলো যে হাত যে নাড়াচাড়া করি, সেই নাড়াচাড়া করার ক্ষেত্রে এই পেশির ভূমিকা, ওই যে বাইসেপস আর ট্রাইসেপস পেশির যেটা দিলাম, ওইটার সাথে লিভারের কিছু সামঞ্জস্যতা রেখা তোমরা আলোচনা করবে। তো দেখি কি এমসিকিউ আছে। বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্ত ভাগ
কোন ধরনের তরুণাস্থি থাকে? আমরা তরুণাস্থির প্রকারভেদ পড়াইছিলাম, সেখানে উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো পড়লে এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাহলে বক্ষ পিঞ্জরের কি অস্থিগুলোর প্রান্তভাগ হায়ালিন তরুণাস্থি এখানে থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথমে থাকবে বল, তারপরে মাঝখানে থাকবে ভার, তারপরে থাকবে ফ্যালকম। এটা পিউবিক সিমফাইসিসে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? তাহলে সেই ক্ষেত্রে হলো শ্বেত তন্তুময় তরুণাস্থি দেখা যায়। ইন্টারক্যালেটেড ডিস্ক সংশ্লিষ্ট পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে হলো কোথায়? হৃৎপেশিতে। হৃৎপেশি সহজে অবসাদগ্রস্ত হয়, তথ্য ভুল। এরা স্বতঃস্ফূর্তভাবে সংকুচিত প্রসারিত হয়, কোনো সহযোগিতা লাগে না। পিত্তন্তময় তরুণাস্থি কোনটি? পিত্তন্তময় তরুণাস্থি হলো কানের পিনা, কর্ণছত্র। করটিকার কোন অস্থিটি ফোরামেন অফ ম্যাগনাম বহন করে? অক্সিপিটাল। এই যে আমাদের এই অক্সিপিটালের ভিতরে ফোরামেন অফ ম্যাগনাম বহন করে। করটিতে কতটি অস্থি আছে? করটিতে 29টি অস্থি আছে, আমরা ছক থেকে দেখছি। অ্যাক্সিস কশেরুকার বৈশিষ্ট্য কোনটি? অ্যাক্সিস কশেরুকা দেখতে আংটির মতো। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশি থেকে? ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কার্ডিয়াক পেশি, হৃৎপেশিতে। মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার, রানের অস্থিটা। মানুষের মেরুদণ্ডে লাম্বার কশেরুকার সংখ্যা কত? 5। কোন অস্থিতে জোগলার নস থাকে? স্টারনাম। করটির কোন ছিদ্রের মধ্য দিয়ে স্পাইনাল কর্ড প্রসারিত হয়? ফোরামেন ম্যাগনাম। শ্রোণীচক্রের অস্থি কোনটি? শ্রোণীচক্রের অস্থি হলো যে তোমার পিউবিস। অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। এগুলো সব পড়ানো হয়েছে কিন্তু। মানুষের বৃহত্তম অস্থির অংশ কোনটি? বৃহত্তম অংশ হলো ফিমার। ফিমারের অংশ হলো কন্ডাইল। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? হায়ালিন। শ্বেততন্তুময় তরুণাস্থি না, এটা হলো সোজাসুজি তরুণাস্থি। হায়ালিন স্বচ্ছ তরুণাস্থি। মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কতগুলা? 14টি। অ্যাক্সিস কোন অঞ্চলের কশেরুকা? গ্রীবাদেশীয়। কোনটি করটিকার জুর অস্থিসন্ধি? সেটা হলো প্যারাইটাল, 2টা থাকে। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি? 12টি। পৃষ্ঠদেশীয়। মানব দেহে অক্ষীয় কঙ্কাল অস্থির সংখ্যা কতটি? 80টি। এরা সব কিন্তু পড়ানো হয়েছে। চূর্ণময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? হিউমেরাস ও ফিমারের মস্তকে। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? তোমার এখানে হায়ালিন তরুণাস্থি থাকে। মানুষের এক হাতে ফ্যালেঞ্জেসের সংখ্যা কতটি? 14টি। অস্থিক পেশিতন্তুর আবরণীকে কি বলে? সার্কোলেমা। তাহলে এই ছিল আজকের আয়োজন। থ্যাংক ইউ এভরিবডি। বাসায় লেখাপড়া করো, ভালো রেজাল্ট করবে অবশ্যই।